শুভ সকাল। আমরা এখন শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ক্লাস হবে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি কর্তৃক আয়োজিত অনলাইন জ্যোতিষ শিক্ষা 2021-22। আজকের টপিকস হবে যে সংখ্যা তত্ত্বে প্রতিকার পদ্ধতি। ক্লাসটা তো শেষ করে ফেলেছি, তো এই সংখ্যা তত্ত্বের মাধ্যমে কিভাবে আমরা প্রতিকার করতে পারি। তো এখানে আমি একটি ছোট্ট গল্প দিতে চাই। প্রথম, এমন আপনারা শুনেছেন কিনা যে কেউ জন্মগ্রহণ করেছে ধরেন 5টি আঙ্গুল নিয়ে, কারো আঙ্গুল হয়তো কেটে যেতে পারে, এটা সাধারণত দুর্ঘটনা, অনেকেরই ঘটতে পারে, বা হাতটি কাটা যেতে পারে। কিন্তু এমনটি হয়তো মনে হয় শোনেননি, আমি জীবনে প্রথম শুনেছি যে কোনো ব্যক্তির মা মারা যাওয়ার পরে মধ্যমা আঙ্গুলটি ধীরে ধীরে ছোট হচ্ছে, ছোট হতে হতে সেই আঙ্গুলটি অর্ধেক না হলেও মানে তৃতীয়াংশের বেশি ছোট হয়ে গেছে। এটার রহস্য কি, এটার কারণটা কি? এই কারণ নিয়ে বিগত এক সপ্তাহ যাবত আমি গবেষণা করতে করতে ওনার প্ল্যানেটটিও আমি পকেটে রেখেছি। এ নিয়ে একটি ক্লাস আমি দিব, যে তবে এই প্রতিকারের মধ্যেই দিতে পারলে ভালো হতো। তথাপিও এই যে শনির আঙ্গুলটি ছোট হলো কেন, এর কারণটি, তার প্ল্যানেট কি বলে, কেন এমনটি হলো, তার নাম সংখ্যায় কি বলে, তার জন্ম তারিখ সংখ্যায় কি বলে, বা তার শনির অবস্থান কি বলে, এটা কিন্তু আমাদের জানার দরকার। তো আমরা এইদিকে যদি যেতে যাই তাহলে প্রতিকার পদ্ধতি আমরা যেতে পারবো না। তো এই রকম যে ব্যতিক্রম যে জায়গাগুলো পাওয়া যাবে, যেমন হরোস্কোপে আমরা ধরা পড়ছে না, এমনকি দেখা যাচ্ছে হাতে ধরা পড়ছে না, হাতে আপনার কাছে যখন হাত দেখাতে আসছে তখন শনির আঙ্গুলটি ছোট হয়ে গেছে। তো আপনারা ছবিতে দেখলে বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে নিউমারোলজি দ্বারা কিভাবে আপনারা এই জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার দিবেন, এটা হচ্ছে আলোচ্য বিষয়। দেখুন ছবিটায় যদি দেখা যায় তাহলে দেখুন মধ্যমা আঙ্গুলটি কত ছোট হয়ে গেছে। দেখুন, এটা কোনো এডিট করা ছবি নয়, কোনো এডিট করা ছবি নয়, সরাসরি রিসার্চ করার জন্য অনলাইনে আমার কাছে পাঠিয়েছে, এবং তার সঙ্গে আমি এক সপ্তাহে 5 বার যোগাযোগ করেছি, 5 বার তার সঙ্গে কথা বলেছি যে এটার রহস্য উদ্ঘাটনের জন্য। এমনকি ইনার জীবনী যদি বিশ্লেষণ করা হয় তাহলে ভেবে কুল পাওয়া যাবে না যে জ্যোতিষশাস্ত্র দ্বারা ছাড়া এইটার রহস্য মনে হয় কোনো গবেষণা দিয়ে উদ্ধার করা যাবে কিনা আমার সন্দেহ। তো এটা আমরা পরবর্তীতে আসব। তো আমাদের যেহেতু আজকে জানতে হবে যে সংখ্যা তত্ত্বে প্রতিকার পদ্ধতি কি। হ্যালো, হ্যাঁ, ফ্লাইট থেকে নেমেছে, গাড়িতে উঠেছে। কারেন্ট আমার এখানেও একবার যাচ্ছে আসতেছে, এই পর্যন্ত 3 বার। ঠিক আছে, রাখলাম। তো সংখ্যা তত্ত্ব দ্বারা প্রতিকার করতে গেলে আমাদের কিন্তু কয়েকটা দিকে নজর রাখার দরকার। তো সংখ্যা তত্ত্বের প্রতিকার করতে কয়েকটা দিকে নজর রাখবো। কোথায়? যেমন হতে পারে যে সেই ব্যক্তির হাত নেই, বা সেই ব্যক্তির জন্ম তারিখ সঠিক জানা নেই, বা জন্ম তারিখ জানে হয়তো সময়টা জানা নেই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাস্ট্রোলজি প্রয়োগ করতে পারছি না। কিন্তু আমাদের দেখতে হবে কিন্তু যে প্রতিকার করার সময় আমরা পূর্বেই বলেছি যে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিতে আমাদের নজর রাখতে হবে জন্ম ছকের উপর, তারপরে গোচর ছকের উপর, দশা অন্তর্দশার উপর, এবং এই নিউমারোলজির সংখ্যার উপর। তো আমরা আসবো আজকে সংখ্যা দ্বারা বা জন্ম সংখ্যা দ্বারা বা জন্ম তারিখ দ্বারা আমরা কোন গ্রহের প্রতিকার করব, সেই প্রতিকারের ক্ষেত্রে আমরা আর কোন কোন দিকে নজর রাখবো, বা জন্ম তারিখ না জানা থাকলে সেক্ষেত্রে আমরা কি করব, এটা হচ্ছে কিন্তু আমাদের আলোচনা। তো সর্বপ্রথম আসি, একটি লোকের ধরেন জন্ম তারিখ জানা আছে, হয়তো জন্ম তারিখটি এমন হলো যে 10-12 ধরেন 2010 ধরলাম, বা 2025 ধরি, একটু ওলট পালট করে দিই, 2025 তো আসে নাই এখনো, তাহলে 2015 ধরি। এই 2015-তে জন্মগ্রহণ করেছে।
10ই ডিসেম্বর 2015-তে জন্মগ্রহণ করেছে, ধরুন এদিন মঙ্গলবার। আমরা কিন্তু এটা উদাহরণস্বরূপ বলছি, এই মঙ্গলবারে জন্মগ্রহণ করেছে। এইবার সেই ব্যক্তি সময় জানে না, সময় না জানলে তো আপনি লগ্ন রাশি বের করতে পারছেন না। রাশিও তো দিনে একবার, আবার দেখা যাচ্ছে সকালে মেষ রাশি বিকালে বৃষ রাশি হতেও পারে, হতে পারে না? পারে তো। তো তাই যদি হয়, তো আমাদের নিউমারোলজি দ্বারা বা সংখ্যাতত্ত্বের প্রতিকার পদ্ধতি কি? তো এক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির যখনই আমরা সংখ্যাতত্ত্বের প্রতিকার করতে যাব, তো জন্ম তারিখটি পেলাম কত, 10 ডিসেম্বর 2015। একে একক সংখ্যায় রূপান্তর করব, কিন্তু জন্ম তারিখ সংখ্যাকে আগে আলাদা করে ফেলব। 1 তারিখ, অর্থাৎ 10 তারিখ জন্মেছে মানে 1 তারিখে জন্মেছে, তার সঙ্গে মাস হচ্ছে 3 আর সাল হচ্ছে 5 আর 1 7 2 8। এইবার মঙ্গলবার সমান 9, সবগুলো যোগ করলে কি হচ্ছে? এখানে কিন্তু আরেকটি জিনিস ফলো করার কথা ছিল আমাদের, যে সাল মাস এবং জন্ম তারিখ এই সংখ্যাকে যোগ করে একক সংখ্যায় রূপান্তর করার কথা ছিল প্রথম। তো আমরা সেই একক সংখ্যায় আগে রূপান্তর করি। 1 3 আর 1 4 8 আর 4 12 সমান হচ্ছে 3। এইবার 3 এর সঙ্গে মঙ্গলবার যোগ হবে, অর্থাৎ 9 সংখ্যা যোগ হবে, সমান 3 হবে। তো এই হচ্ছে সেই জাতক বা জাতিকার জন্ম সংখ্যা। তো জন্ম সংখ্যা আমরা 3টি সংখ্যা পেলাম, জন্ম তারিখ সংখ্যা পেলাম, সাল মাস মিলে একটি সংখ্যা পেলাম সেটি 3, আর হচ্ছে বার সংখ্যা মিলে পেলাম 3। এখন আমাদের এখানে দুটো বৃহস্পতি আসছে, একটি রবি আসছে। তো রবি আর বৃহস্পতির সাথে সাধারণত কোনো সাংঘর্ষিক নেই, আছে নাকি? নেই। তাহলে আমরা রবি এবং বৃহস্পতির প্রতিকার কিন্তু নির্দ্বিধায় আমরা দিতে পারি, কিন্তু নির্দ্বিধায় দিতে পারি না। এই নির্দ্বিধায় দিতে পারি বললে কিন্তু আবার ভুল হবে। কেন ভুল হবে? যে খালি রবি আর বৃহস্পতির প্রতিকার দিয়ে দিলাম, এইবার জন্ম তারিখ প্ল্যানেট কিন্তু তার ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি মতে বা ভারতীয় অ্যাস্ট্রোলজি মোতাবেক আমরা জন্ম প্ল্যানেট পাচ্ছি না। তো ধরেন সেই জাতকটি হাত দেখাতে আসছে আপনাদের কাছে 9টা 22 মিনিটে, এখনকার টাইমে, এখনই এলো 9টা 22। তো আমরা সেই সঙ্গে 9টা 22-এর গোচর প্ল্যানেটটি আমরা তৈরি করব, যে গোচরে কি বলছে, অর্থাৎ হোরারি অ্যাস্ট্রোলজিতে কি বলছে, বৃহস্পতি তার কোথায় আছে, এখনকার লগ্নটা কোথায় আছে, 9টা 22-এর লগ্নটা কোথায় আছে, আপনারা একটু দেখুন যে লগ্নটা কোথায় আছে। যেমন বৃষে রাহু আছে, বৃশ্চিকে কেতু আছে, মকরে শনি আছে, কুম্ভে বৃহস্পতি আছে বক্রস্থ, রবি মঙ্গল আছে সিংহে। স্যার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন স্যার। হ্যাঁ, কন্যা লগ্ন। আচ্ছা, তো কন্যা লগ্নে আছে বুধ আর শুক্র। এই হচ্ছে আমাদের প্ল্যানেটটি। তো এখানে আমাদের যে জন্ম তারিখটি আমাদের সে দিল, এই জন্ম তারিখটি কি কাল্পনিক দিল না অরিজিনাল দিল? যেহেতু সে জন্ম সময় সঠিক জানে না, এমনকি ইনার নাম যদি হয়, ধরুন আমরা এখান থেকে একটি নাম নিয়ে নিই, যেমন পরমা রয় আছে, পরমা ভট্টাচার্য দিয়ে দিই, বা পরমা সরকার দিয়ে দিই, বা পরমা হয়তো মজুমদার দিয়ে দিই, যে কোনো একটা দেই। সবচেয়ে সর্বকনিষ্ঠ আমাদের যিনি আছেন, আমরা তার সরাসরি নাম না দিয়ে পরমা, PAROMA, পরমা, এর সাথে আমরা একটা টাইটেল কি দিব, ধরুন মিস্ত্রি দিলাম, যা আমাদের কেউ নেই এইরকম একটা দিলাম। মিস্ত্রি টাইটেল আমাদের মনে হয় সম্ভবত নেই। তো দেখুন, মিস্ত্রির যখন আমরা নিউমারোলজি করব, তখন 4 আর 1 5 আর 3 8 আর 4 12 14 15 6, আর পরমা হচ্ছে 8 আর 1 9 2 11 11 আর 7 18 9 আর 4 13 14 5 সমান 11 হচ্ছে, তার নাম সংখ্যায় হচ্ছে 2। এইবার ধরুন তার বাবার নাম পেলাম কমল, কিন্তু সব ধরে নেওয়া হচ্ছে, ধরেন কমল মিস্ত্রি, তাহলে 2 এর 1 3 4 3 7 8 8 আর 3 11 2 2 7 2 8, বাবার ভিতর পেলাম 8। এইবার মায়ের নাম ধরলাম, আমরা মায়ের নাম একটা কিছু ধরি, পরমা প্রতিমা ধরি। অনেকে কিন্তু বাবা মায়ের নামের সঙ্গে একটু মিলিয়ে টিলিয়ে নাম রাখে মেয়েদের নাম, তো আমরা প্রতিমা ধরি।
আপনার নামগুলো একটু লিখে নিন। প্রতিমা মিস্ত্রি। তো প্রতিমা হচ্ছে 8 আর 2 10 আর 7 17 হচ্ছে 21 22 আছে 26 27 মানে 9, আর মিস্ত্রি 6 সমান হচ্ছে 6। এখানে তাকে তো কিছু কথা বলতে হবে। সেই ব্যক্তিটি জন্ম তারিখ জানিয়েছে কত? 10ই ডিসেম্বর 2015 আমার জন্ম তারিখ। এখনো হতে পারে এই জন্ম তারিখটি ভুল হতে পারে, তার আইডি কার্ডের জন্ম তারিখ হতে পারে, সঠিক জন্ম তারিখ নাও হতে পারে, আবার এই দিন মঙ্গলবার নাও হতে পারে। যে মঙ্গলবার হবে কি হবে না সেটা তো আমরা দেখতেই পাবো, ক্যালেন্ডার দেখলে বা এফএমএস দেখলে, মোবাইলে ক্যালেন্ডারে গেলে কিন্তু আমরা দেখতে পাবো যে ওটা ভুল বললো কিনা। তো ধরেন ভুল বলেনি, উনি সঠিকই বলেছে, হয়তো মঙ্গলবারই আছে, কিন্তু মঙ্গলবার থাকলেও আমাদের যাচাই করতে হবে যে ওই তারিখটি সঠিক দিল কি দিল না, এটা যাচাই করা হবে। হ্যাঁ, আর মিস্ত্রির রেজাল্টটা কি হয় না তা একটু দেখুন। মিস্ত্রি 4 আর 1 5 আর 3 8 8 আর 4 12 আর 2 14 আর 15 6ই তো হবে। ও আই মনে হয় সম্ভবত আপনারা 2 ধরেছেন, আই সম্ভবত জয়ন্ত বাবু 2 ধরেছেন মনে হয়। হ্যাঁ, তার 4 আর 1 5 আর S হচ্ছে 3 8 আর H 4 হচ্ছে আর 1 5 5 আর 3 8 আর 4 12 12 14 আর 1 15 মানে 6ই হয়। স্যার মিস্ত্রি লিখতে কি লেখা হয়েছে স্যার? MISTRI। হ্যাঁ বুঝতে পারছি, আমি এই লিখছি স্যার, এর জন্য। ও আচ্ছা। তো ধরুন আমরা এখানে ভুল বললো না সঠিক বললো, ভুল বললো আর সঠিক বললো এটা আমাদের কিন্তু দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হচ্ছে যে নামগুলো তো আর সে ভুল বলছে না, বলছে কি বাবা মায়ের নাম, এটাও বলে কিন্তু যাচাই করতে পারে অনেকেই। কিন্তু সেক্ষেত্রে আমরা যদি বলি যে হ্যাঁ দেখি আপনার আইডি কার্ডটা দেন, তাহলে কিন্তু আমরা সেখান থেকে বের করতে পারতেছি। তো ধরুন আমাদের ভুল দিল আর সঠিক দিল, সে একটা বলেছে, আমরা সেই রকমই দেখলাম। তাহলে এখানে বাবার নামের মধ্যে আমরা পরমা মিস্ত্রির ভিতরে পেলাম কত? পরমা 5 আর মিস্ত্রির মধ্যে 6, অর্থাৎ তার নামের মধ্যে সব মিলে পেলাম কি চন্দ্র। চন্দ্র একটি পেলাম, জন্ম তারিখে পেয়েছি রবি আর বৃহস্পতি। তো এখানে চন্দ্র আরেকটি সংখ্যায় আসছে। তো চন্দ্রের সঙ্গে তার বাবা কমল মিস্ত্রি হচ্ছে 8। এইবার চন্দ্রের সঙ্গে শনির শত্রুতা আছে কিনা, তাহলে তার বাবার সঙ্গে মিল কেমন আছে বা মিল আছে কি নেই এটা বোঝা যাবে। যদি আমরা বলি যে শনির সঙ্গে যেহেতু চন্দ্রের শত্রুতা আছে, অর্থাৎ শনির সঙ্গে চন্দ্রের শত্রুতা যেহেতু রয়েছে, বলা যাবে যে পরমা মিস্ত্রির সঙ্গে কমল মিস্ত্রি অর্থাৎ তার বাবার সঙ্গে মতের অমিল থাকবে। এইবার মতের অমিল থাকবে, এটা আমরা এই নিউমারোলজিতে পাচ্ছি, যেহেতু এখানে সংখ্যাই অমিল আছে, এখানে মতের অমিল আছে। তো সে যদি বলে যে হ্যাঁ আমার বাবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালো লাগে না, বা বাবার কথাবার্তা আমার সহ্য হয় না, অনেক সন্তান সন্ততি আছে না এরকম, যে বাবার সঙ্গে ঘেঁষতে চায় না বা মায়ের সঙ্গে ঘেঁষতে চায় না, মা একটি কথা বললে যেন তেলে বেগুনে জ্বলে ওঠে, এমন সন্তান কিন্তু অনেকেই আছে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু বলা যায় যে বাবার সঙ্গে তার মতের মিলটা কম হবে। এই জন্য আমরা টাইটেল পাল্টে দিছি, দেখা যাচ্ছে পরমা রয়ের হয়তো বাবার সঙ্গে মতের অমিল নেই, এই জন্য আমরা কাল্পনিক ধরলাম। তাছাড়া দেখুন যে শনিটা তার লগ্নে পিতৃপতি, পিতৃকারক গ্রহ শনি। আমরা গোচর যে প্ল্যানেটটি বিচার করছি সেখানে শনি কিন্তু তার নিজ গৃহে শক্তিশালী হয়ে বসে আছে। কন্যা লগ্নের ক্ষেত্রে পঞ্চমে এবং ষষ্ঠপতি পঞ্চমে, তার উপর রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে। তাহলে কন্যা লগ্নের ক্ষেত্রে আমাদের এবার একটু বুঝতে হবে যে গোচরে যেহেতু কন্যা লগ্নে সেই জাতক বা জাতিকা আসছে, তো কন্যা লগ্নের ক্ষেত্রে শনি কি শুভকারক গ্রহ না অশুভকারক গ্রহ, এটি একটু দেখতে হবে। যদি হ্যাঁ শুভকারক, কিন্তু ষষ্ঠপতিত্ব দোষ থাকবে, আর রাহুর দৃষ্টিতে কিন্তু কিছুটা দোষ থাকবেই, থাকবে না? রাহুর পঞ্চম দৃষ্টিতেও কিছুটা দোষ থাকবে, আবার সে ষষ্ঠপতিত্ব দোষও কিন্তু থাকবে। তার জন্য কিন্তু পরমা মিস্ত্রি হচ্ছে রবির তারিখে জন্মগ্রহণ করেছে, আর রবিটাও কিন্তু দ্বাদশে অবস্থান করেছে, অর্থাৎ রবিটা তার লগ্নের গোচরে যখন সে ভাগ্য দেখাতে আসছে সেই লগ্নের দ্বাদশে অবস্থান করছে। তো দ্বাদশে ব্যস্ত হয়ে অবস্থান করার কারণে ধরে নেওয়া যায় যে এই পরমারয় যে জন্ম তারিখ দিয়েছে এই রবিটাও কিন্তু দ্বাদশে মঙ্গলযুক্ত অর্থাৎ অশুভ হয়ে রয়েছে। আর শনি তো অলরেডি পরমা মিস্ত্রির সঙ্গে শনির শত্রুতা আছে, তো বাবার সঙ্গে কিছুটা অমিল হতে পারে। তাই বলে বাবার মেয়ের মধ্যে মানে মা সন্তানের সম্পর্ক
সাধারণত হয়, বাবার সঙ্গে মেয়েদের মিত্রতা বেশি থাকে, বা মেয়েরা বাবার প্রিয় বেশি হয় আর ছেলেরা মায়ের প্রিয় বেশি হয়, এটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু ব্যতিক্রমও কিন্তু হয়, আমাদের ব্যতিক্রমটা বের করতে হবে। তো এখানে কিন্তু দেখুন রবিটা কিন্তু পাপস্থ হয়েছে, তার সে রবির তারিখে জন্ম, শনির সঙ্গে রবিরও শত্রুতা আছে, নাম সংখ্যায় চন্দ্রের সঙ্গেও কিন্তু শনির শত্রুতা আছে। তো এই জায়গায় বলা যায় যে মতের অমিল আছে। উনি যদি মেনে নেয় যে হ্যাঁ মতের অমিল আছে, তাহলে আমরা কিন্তু একটি নোট পেয়ে গেলাম ওখান থেকে, যে তার কাছ থেকেই পেয়ে গেলাম, সেই কিন্তু ধরা দিল আমাদের যে হ্যাঁ এখানে শনির অশুভত্ব কিন্তু তার মধ্যে কাজ করছে। আর শনির কোনো সংখ্যা কিন্তু এখানে নেই। আপনারা যেমন আমাদের প্রেসিডেন্ট স্যারের, মাননীয় প্রেসিডেন্ট স্যারের লুসুগিরিট করেছেন যেমন মিসিং সংখ্যা, অর্থাৎ এখানে কিন্তু জন্ম তারিখের মধ্যে শনি নেই, কিন্তু সালকে ভেঙে একটি শনি পাওয়া গেছে, মানে গোপন একটি ঘুমানো শনি আছে, সে জেগে উঠেছে। গোপন একটি ঘুমানো শনি, দেখেন 2015-কে করলে শনি হয়েছে, কিন্তু আসলে কিন্তু শনি নেই জন্ম তারিখের মধ্যে। ছিল 10-12-2015, মানে শনি আছে নেই, কিন্তু 2015-কে যখন আমরা এক করেছি তখন একটি শনি ভেসে উঠেছে। এমনকি শনি নিজ গৃহে শক্তিশালী থাকা সত্ত্বেও তার মধ্যে একটু ত্রুটি পাওয়া গেল। কি ত্রুটি পাওয়া গেল? শনিটা ষষ্ঠপতি আছে লগ্নের, আবার শনিটার উপর রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে। আর আরো একটা ব্যাপার আছে যে শনিটা কিন্তু সে আজকে চন্দ্র কোথায়, চন্দ্র তো বসায়নি, চন্দ্র মেষে, ও চন্দ্র মেষে অষ্টমে, এই চন্দ্র মেষে। আবার দেখা যাচ্ছে যে শনি কিন্তু দশম ভাবে ধন ভাবে দৃষ্টি দিয়েছে, তাও দৃষ্টির দিকে আমরা এখন আসার প্রয়োজন হবে না, তবে একাদশে তো দৃষ্টি দিয়েছে। একাদশপতি হচ্ছে চন্দ্র, চন্দ্রটা কিন্তু সে অষ্টমে বসে আছে। তাহলে অষ্টমে বসে থাকলে কি হচ্ছে, পরমা মিস্ত্রি তার সংখ্যা হচ্ছে চন্দ্র 2। তো 2 যে গ্রহমাতা চন্দ্র, সে এক আয়পতি, সে কিন্তু অষ্টমে বসে আছে। তাহলে চন্দ্রটাও অশুভ হয়ে বসে আছে, অর্থাৎ পরমা মিস্ত্রিও অশুভ হয়ে আছে। পরমা মিস্ত্রিরও দোষ আছে, তার বাবার সঙ্গে মিল হচ্ছে না, তার বাবারও কিন্তু দোষ আছে, সে মেয়েকে ভালোবাসছে না, বা মেয়ের সঙ্গে মেয়েকে সে সময় দিচ্ছে না, বা মেয়েকে সে সেইভাবে গড়ে উঠাচ্ছে না। এটা কি আমরা বুঝতে পারি বা ধরে নিতে পারি? এখানে দেখুন তো, পারি? কেউ বলতে পারবেন এটা কি ধরে নিতে পারি? পারা যায় স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, যদি তাই পারি তাহলে দেখুন এইবার তার মায়ের নাম আছে কি, প্রতিমা মিস্ত্রি শুক্র। দেখুন প্রতিমা হচ্ছে মঙ্গল আর মিস্ত্রি সহ শুক্র 6। তো এইবার 6-এর সঙ্গে 2, মানে চন্দ্রের সঙ্গে শুক্রের শত্রুতা আছে কিনা। মূল তো আমাদের কাছে আসছে কিন্তু পরমা মিস্ত্রি, তো পরমা মিস্ত্রির মা কিন্তু আমাদের কাছে আসেনি, কিন্তু মার সংখ্যা পেলাম আমরা 6, অর্থাৎ শুক্র। তো শুক্রটা কেমন, তার হাতের শুক্রের অবস্থান দেখুন, তার প্ল্যানেটের শুক্রের অবস্থান দেখুন। কন্যা লগ্নের ক্ষেত্রে লগ্নে শুক্র, বুধ শুক্র একসঙ্গে বসে আছে, এটা শুক্র কেমন অবস্থানে আছে বলেন? কন্যা লগ্নের ক্ষেত্রে শুক্র লগ্নে অবস্থান শুভকারক, যেহেতু লগ্নপতি বুধের সাথে তার শুক্রের মিত্রতা সম্পর্ক রয়েছে, তারপর তার এই লগ্নের ক্ষেত্রে শুক্র শুভ গ্রহ। শুক্র কন্যা লগ্নের ক্ষেত্রে স্যার বুধ, শুক্র এবং শনি শুভ গ্রহ। শুক্র ধনপতি এবং ভাগ্যপতি, সেই অর্থে শুক্র শুভকারক গ্রহ। তাহলে দেখুন এখানে শুক্রটাও কিন্তু লগ্নে বসে আছে, যদিও লগ্নের উপর রাহুর দৃষ্টি পড়েছে, নবম দৃষ্টি, লগ্নের উপর রাহুর দৃষ্টি পড়েছে, কিন্তু এখানে বলা যাবে যে মায়ের সঙ্গে তার সম্পর্ক নিশ্চিত ভালো আছে, কারণ রাহুটা যেখানে থেকে দৃষ্টি দিয়েছে সেটাও কিন্তু শুক্রের গৃহ, অর্থাৎ এই লগ্নের ভাগ্য স্থানে তুঙ্গস্থ রাহু বসে আছে, এ শুভ রাহু, অর্থাৎ তার দৃষ্টিটাও শুভ হওয়ার কথা। যেহেতু ও তো চন্ডাল না, ও তো বদমাইশ না, বা সে তো তুঙ্গ হয়ে ভালো জায়গায় বসে আছে, তো ভালো দৃষ্টিটা অন্তত তার উপরে আসবে। কন্যা লগ্নের ক্ষেত্রে যেহেতু শুক্র ধনপতি এবং ভাগ্যপতি তার লগ্নে বসে আছে, তাহলে তার মায়ের শিক্ষা, মায়ের আদর্শ, মায়ের সঙ্গে মিল, এগুলো অনেকাংশে পাওয়া যাবে। তো যদি তাই পাওয়া যায় তাহলে এখানে আমরা প্রতিকারটা কি দিব, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন হচ্ছে প্রতিকারটা কি দিব। বাবার সঙ্গে তার সাংঘর্ষিক আছে, তাহলে এটা তো মিটাতে হবে, না মিটালে তো আসলে ভালো কিছু হবে না।
তাছাড়া পরমা মিস্ত্রি হচ্ছে পরমা 5, সেই 5কে জন্ম দিয়েছে যে সেটাকে তো আমরা গবেষণা করে বের করতে পারবো যে 8 আর 1 পরমাকে জন্ম দিল হচ্ছে, কারেন্টটা এত ডিস্টার্ব, 8 1 2 7 4 1। তো পরমাকে জন্ম দিয়েছে শনি, রবি, চন্দ্র, কেতু, রাহু এবং রবি। এটা অনেক গভীরে যেতে হবে আমাদের বিচার করতে, তো আমরা ওদিকে না যাই। কিন্তু পরমা মানে বুধ, বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, এমনকি বা বুদ্ধিমতী মানুষ, বিচক্ষণ মানুষ। হ্যাঁ স্যার কমলের যে স্পেলিংটা লিখছেন স্যার, কি কমলের স্পেলিংটা কিভাবে লিখছেন স্যার? আমার তো 6 আছে স্যার। কমলের বানানটা স্যার, এ হচ্ছে 2, এক হচ্ছে 3, এম হচ্ছে 4, 2 3 4 আর কে 5 আর এল হচ্ছে 3 8। 2 1 3 4 3 7 8 আর 3 11 মানে 2। আমি এ লিখেছি, কমল ও লিখিনি, ও লিখিনি, এটা পরবর্তীতে ও বানায় দিব। এটা এই আলোচনা হয়ে যাওয়ার পরেই আবার ও বানায় দেব, এই একই জায়গায় এটাকে পাল্টে দেব, শব্দায়িত নামে যাব। তো আমরা প্রতিকারটা শব্দায়িত নামে এই গোচর প্ল্যানেটের সঙ্গে শব্দায়িত নামে মিলবে না মূল নামে মিলবে, এইটার জন্যই আমি আগে এ লিখেছি। তো পরে আমরা ও বানিয়ে কিন্তু এর মান করব। তো দেখুন, তো সেই পরমা মিস্ত্রি চন্দ্র আর সে ব্যক্তি রবির তারিখে জন্মগ্রহণ করেছে। তাহলে চন্দ্র আর রবির মিলে কিন্তু সে বৃহস্পতি তার প্রয়োজন। বৃহস্পতি তার ষষ্ঠে বক্রী হয়ে বসে আছে, চতুর্থ আর সপ্তম পতি। তো পরমা মিস্ত্রির যদি কোনো রকমে খারাপ হওয়ার সুযোগ থাকে, খারাপ কোনো দিক তৈরি হওয়ার থাকে, তাহলে সেটা ঠেকাবে কে? একমাত্র বৃহস্পতিই ঠেকাতে পারে, কারণ বৃহস্পতি দেবতাদের গুরু, সেই ঠেকাতে পারে। কিন্তু বৃহস্পতিটা অবস্থান করছে তো ষষ্ঠে বক্রী হয়ে। ভাবেন এবার কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কি চতুর্থ সপ্তম পতি, সে কেমন হবে বলেন? পাপ গ্রহ আরো ষষ্ঠে বক্রী হয়ে বসে আছে, একেতে পাপ গ্রহ আরো সে ষষ্ঠে বক্রী হয়ে বসে আছে, তাই না? সে খারাপ অবস্থানে বসে আছে না? তো প্রথম যে জন্ম তারিখটা দিলাম তাতে আমরা বৃহস্পতির প্রতিকারটা নিতে অবশ্যই পারি, কিন্তু রবির প্রতিকারটা নিতে পারি কিনা এটা কি আমাদের অবশ্যই কিন্তু ভাবতে হবে যে রবির প্রতিকারটা নিতে পারি কিনা। এইবার রবির প্রতিকার যখন আমরা নিব, তখন বাবার নাম লিখেছি কমল মিস্ত্রি, যেটা পেয়েছি শনি। আবার এই কমল যখন তার শব্দায়িত নাম হবে, তখন কিন্তু তার মান হবে 2 আর 1 3 4 3 7 আর 7 14 আর 3 17 8 আর 8 16, এখানে হবে 8 আর হচ্ছে 6 হচ্ছে মিস্ত্রি, 8 আর 6 14 মানে 5। এইবার কমল মিস্ত্রি হচ্ছে 5, আবার প্রতিমা মিস্ত্রি হচ্ছে 6। তাহলে যখন শব্দায়িত নামে চলে যাব তখন হবে বুধ বাবার সঙ্গে। তো বুধের সঙ্গে এবার দেখতে হবে যে এই প্রতিমা পরমা মিস্ত্রি তার 1 তারিখে রবির তারিখে জন্ম, তো রবির সাথে বুধের সম্পর্ক কেমন? ভালো, নিশ্চয়ই ভালো। রবি ভালো স্যার, অবশ্যই ভালো, বুধাদিত্য যোগ তৈরি করতেছে, এটা তো ভালো। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে বুধের সঙ্গেও রবির সম্পর্ক নিশ্চয়ই ভালো। আর এই প্ল্যানেটে রবিটা কোথায় আছে? রবিটা অশুভ জায়গায় আছে, দ্বাদশে আছে। তবে দ্বাদশপতি কিন্তু সে নিজ গৃহে 10 তারিখে জন্মগ্রহণ করেছে। শক্তিশালী রবি, কিন্তু শক্তিশালী রবি। এমনকি রবি সে দ্বাদশে থাকতে পারে, কিন্তু ব্যয়ের ঘরে থাকতে পারে। সে কিন্তু আবার তৃতীয় অষ্টমপতি মঙ্গল সেই রবির মিত্র গ্রহকে সঙ্গে নিয়ে সে কিন্তু অবস্থান করছে, করছে না? করছে। জি স্যার। তো এইটা যদি তাই করে, তার উপর বৃহস্পতির কিন্তু সপ্তম দৃষ্টিও পড়েছে। বৃহস্পতির কিন্তু সপ্তম দৃষ্টিও কিন্তু এই রবির উপরে পড়েছে। তাহলে রবি তার শক্তিশালী আছে। এইবার বাবার সঙ্গে তার মতানৈক্য যদি থেকে থাকে, প্রকৃত থেকে থাকে, যদি সে কমল মানে 5 লেখে, 8 লেখে, মান যদি 8 হয়, ও লেখে, মানে ওই তো হবে আমাদের। তাহলে দেখুন
এখানে শনির প্রতিকারের কোনো প্রয়োজন নেই। তার বাবার সঙ্গে মতের অমিল হওয়ার কথা নয়, মতের অমিল হবে না। কারণ শনি গোচরে কিন্তু নিজ গৃহে শক্তিশালী, রাহুর দৃষ্টিতে সেই শনি কিন্তু টলানো সম্ভব নয়। অর্থাৎ তার বাবার নাম কিন্তু কমল হওয়ার কথাই নয়, যে কমল KAML হওয়ার কথাই নয়। কারণ এত বড় শনি এখানে, সেই শনি শুভ শনি, সেই শুভ শনির জায়গায় তার বাবার সঙ্গে মতের অমিল হবে, এটি কিন্তু হওয়ার কথা নয়। আমাদের আগে যাচাই করতে হবে। কারেন্টে আজকে পাগল করে দেবে না। Recording stopped. আমাদের আগে যাচাই করতে হবে যে তার জীবনীর সঙ্গে আমাদের কতটা মিল খাচ্ছে। কারণ সে জন্ম তারিখ তো দেয়নি, বা জন্ম তারিখটা সঠিক না, বা সময় দিতে পারেনি, লগ্ন নির্ণয় করতে পারলাম না, রাশি নির্ণয় করতে পারলাম না। এমন তো হতে পারে যে এই আজকের তারিখে ধরুন 27শে আগস্ট 2021 তারিখে সে রাত 12টা 2 জন্মেছে। 12টা 2 27 তারিখ 27শে আগস্ট 2021। তখন দেখা যাচ্ছে চন্দ্র কিন্তু সে মীন রাশিতে ছিল। এমন হতে পারে যেহেতু 9 ঘন্টা, এখন 9 ঘন্টা 22 মিনিট অতিক্রম করে গেছে। সাধারণত দেখলে কিন্তু সপ্তমে চন্দ্র থাকতেই পারে। তো একাদশপতি সপ্তমে থাকলে তো তার বিবাহের পর ভাগ্য উন্নতি হবে, হবে না? আয়পতি তার যদি সপ্তমে থাকে মিনে চন্দ্র কন্যা লগ্নের ক্ষেত্রে, তাহলে তার বিবাহের পর ভাগ্য উন্নতি হবে না? তার বন্ধু দ্বারা, প্রিয় বন্ধু দ্বারা তার ভাগ্য উন্নতি ঘটবে না? অবশ্যই কিন্তু ঘটবে। তো তেমনটিও যদি ঘটতে থাকে, তাহলে আমাদের চন্দ্রের দোষ কোথায়? এখানে চন্দ্রের প্রতিকার আমরাই বা কিভাবে দিব? তবে একটি জিনিস কিন্তু বের করতে পারলাম যে আমরা যে বৃহস্পতির প্রতিকারটি কিন্তু এখানে খুবই দরকার, এটা কিন্তু বের করতে পেরেছি তো নাকি? কি মনে হয়? স্যার কিন্তু বৃহস্পতি যে স্যার লগ্ন সাপেক্ষে পাপক গ্রহ স্যার, মারক গ্রহ। মারক গ্রহের প্রতিকার যদি দেই, মারক গ্রহ বুঝতে বলে স্যার লগ্নের ক্ষতি হবে তো? লগ্নের ক্ষতি হবে না তো, সে তো লগ্নের ক্ষতি হবে না, বরং বৃহস্পতিটা চতুর্থ সপ্তমপতি। এখানে তো একটি মেয়ের বিচার করছি, পরমা মিস্ত্রি। তার জীবনে বন্ধু দ্বারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি, কুবন্ধুর প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি, দাম্পত্য জীবনে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। তার পঞ্চমপতি বিদ্যাভাব তো দুর্বল নয়, তার ধনভাব তো দুর্বল নয়, ধনপতির সংখ্যাও কিন্তু এখানে আসেনি। তাছাড়া তৃতীয় অষ্টমপতির সংখ্যা এখানে আসেনি, আপনার দ্বাদশপতি রবির সংখ্যা এসেছে, একাদশপতির সংখ্যা তার নাম সংখ্যায় আসছে। তো এখানে আমরা ভাবতে পারি যে যেহেতু তার আয়পতি চন্দ্র আর তার নাম সংখ্যার ভিতর আছে পরমা মিস্ত্রি 2, আমরা এখানে চন্দ্রেরও একটি প্রতিকারের কথা ভাবতে পারি কিনা দেখুন। আয়পতি যেহেতু অষ্টমে বসে আছে, এই ক্ষেত্রে কি স্যার ওনার আয়টা কি ওঠানামা করতে স্যার? হ্যাঁ, এই ক্ষেত্রে কি ওনার আয়ের ব্যাপারে মানে চাকরি যাবে আসবে এমনটা হবে? আয়ের ব্যাপারে পরিবর্তন হবে, পরিবর্তনশীল গ্রহ অষ্টমে যেহেতু ঘন ঘন কর্ম পরিবর্তন হতে পারে, কর্মের মাধ্যমে যা উপার্জন করবে সেটা ক্ষয় হতে পারে, তারপরে হচ্ছে কর্মের সাসপেনশন হতে পারে, হয়রানিমূলক দুর্বদলি হতে পারে, বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে, বিদেশ যাওয়ার পথে সর্বশান্ত হয়ে যেতে পারে, বিদেশের জন্য বিনিয়োগ করে নষ্ট হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। তো আমরা সেই অনুযায়ী বলবো, কিন্তু তার আগে তো দেখতে হবে যে চন্দ্রটা সত্যিকারে অশুভ কিনা, সত্যিকারে সে অশুভ কিনা। তার নাম সংখ্যার মধ্যে যেহেতু আমরা চন্দ্র পেলাম, তো এই চন্দ্রটাও অশুভ কিনা। অশুভ তো আমরা গোচরে বুঝতেই পারছি, সে অষ্টমে বসে আছে। আর কন্যা লগ্নের ক্ষেত্রে গোচরে চন্দ্র এবং বৃহস্পতি খারাপ অবস্থায় আছে। চতুর্থপতি বৃহস্পতি যেহেতু ষষ্ঠে আছে, তার বন্ধুত্বের হানি করতে পারে, বন্ধু দ্বারা সমস্যা হতে পারে। হ্যাঁ, তা বৃহস্পতির প্রতিকার তো এখানে অবশ্যই দিব, কারণ চতুর্থ সপ্তমপতি এদিকে নাম সংখ্যা, তার জন্ম তারিখ যে কল্পিত তারিখ হোক আর যে তারিখ হোক যেটি জানিয়েছে, তার ভিতর তো আমরা দুটি বৃহস্পতি পেলাম, জন্ম তারিখ মাস সাল মিলে একটি বৃহস্পতি পেলাম, এবং বার সংখ্যাকে মিলেও কিন্তু বৃহস্পতি পেয়েছি। আর সেই বৃহস্পতি গোচর প্ল্যানেটে অশুভ কিনা। আমার এখানে প্রশ্নটা যেটা ছিল স্যার, যেহেতু বৃহস্পতি মানে খারাপ অবস্থা আছে, তার প্রতিকার লাগবে, কিন্তু লগ্ন সাপেক্ষে তো স্যার বৃহস্পতি পাপক গ্রহ,
সেই ক্ষেত্রে মানে একটু যদি সলিউশনটা করে দেন। হয় আমাদের দুটি লটের একটিতে যেতে হবে, হয় পাপ গ্রহের প্রতিকার দিতে হবে, বা খারাপ অবস্থানে যে গ্রহ আছে তাকে ভালো করতে হবে, অথবা ভালো গ্রহকে আরো বেশি ভালো করতে হবে। তো এখানে আপনি, আমার প্রশ্ন হচ্ছে এখানে আপনি ভালো গ্রহকে ভালো করবেন না খারাপ গ্রহকে ভালো করবেন, কোনটা করবেন এই বছর প্ল্যানে? ভালো গ্রহকে ভালো এখানে করবো। এখানে তো ভালো গ্রহকে ভালো করার সুযোগ নাই স্যার। শনি ভালো অবস্থায় আছে, আর শুক্রকে ভালো করলে স্যার বৃহস্পতির সাথে সমস্যা সৃষ্টি হবে। সাংঘর্ষিক তৈরি হয়ে ভালো যাবে, গ্রহকে চরম সাংঘর্ষিক আর হবে। বুধ স্যার ভালো অবস্থা নিয়ে আছে, তাকে আর ভালো করার দরকার নেই স্যার। করার দরকার নেই। তাহলে এখানে বুধ দিয়ে পজিটিভ যে গ্রহগুলো, এমনকি রাহু কেতু সেও তুঙ্গস্থ হয়ে বসে আছে, তাহলে পজিটিভ গ্রহকে কিন্তু তার ভালো করার কোনো সুযোগই নেই। তাহলে আপনার নেগেটিভ গ্রহকেই এখানে ভালো করতে হবে। বৃহস্পতি খারাপ থাকলে এখানে স্যার, এখানে তার বিবাহিত জীবন তো খুব হতাশাপূর্ণ হবে স্যার। হ্যাঁ, সেটা তো হবেই, হবে বিদায় তো আমরা বৃহস্পতিকে প্রতিকার দিব। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যেমন প্রশ্ন করেছেন, আমি প্রশ্ন করলাম যে এই গোচর প্ল্যানেটে আমরা ভালো গ্রহের প্রতিকার দেব না খারাপ গ্রহের প্রতিকার দেব। দেখুন, একটি ভালো গ্রহের প্রতিকার দেওয়ার সুযোগ আছে কিনা? আছে? একটি ভালো গ্রহের প্রতিকার দেওয়ার সুযোগ আছে? নাই স্যার। হ্যাঁ, স্যার, এবার ভালো আমরা একটু গ্রহগুলো তো দেখি। স্যার গোচর হ্যাঁ, প্ল্যানেটটা ভালো অবস্থায় আছে এবং তার জন্ম সংখ্যা নাম সংখ্যার মধ্যে এদের কোনো দোষ নাই, অতএব এগুলো তো স্যার এখন প্রতিকার দরকার নাই। হ্যাঁ, একটা একটা করে 9টা গ্রহ বলেন যে কোনোটার প্রতিকারের প্রয়োজন আছে কিনা। একমাত্র বৃহস্পতি চন্দ্র বাদে এই প্ল্যানেটে আর কারো প্রতিকার দেওয়ার প্রয়োজন আছে কি নেই? যখন বৃহস্পতির প্রতিকার দিব, বক্রস্থ বৃহস্পতি চতুর্থ সপ্তমপতি পাপ গ্রহ বৃহস্পতি যখন শুভ ফল দেবে, তখন তার শুভ দৃষ্টিটা দ্বাদশে অবস্থিত রবির উপর পড়বে না? স্যার কিছুটা মাঙ্গলিক দোষটা খণ্ডন তার যে করবে। মাঙ্গলিক দোষ আছে, তৃতীয় এবং অষ্টমপতি মঙ্গল দ্বাদশে অবস্থান করেছে, তার মাঙ্গলিক দোষটাও কিছুটা খণ্ডাবে না? বৃহস্পতির দৃষ্টিতে, শুভ দৃষ্টিতে খণ্ডাবে। জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে বৃহস্পতির প্রতিকারটা তো আমরা অবশ্যই দিতে পারি। আর বৃহস্পতির সঙ্গে চন্দ্রের কোনো শত্রুতা নেই, তো আমরা কিন্তু এখানে চন্দ্রের প্রতিকারও দিতে পারি। এখানে কিন্তু আমার আরেকটি কথা আছে। আরেকটি কথা হচ্ছে যে ধরুন আমরা, দ্বাদশে যে স্যার রবি মঙ্গল আছে স্যার, হ্যাঁ, দ্বাদশে যে স্যার রবি মঙ্গল আছে স্যার, স্যার এই মঙ্গলটা স্যার অশুভ স্যার। হ্যাঁ মঙ্গলটা অশুভ, কিন্তু আমরা অশুভ লটে যাব না শুভ লটে যাব? না স্যার, আমি সেটা বলছি না স্যার। যদি দ্বাদশে রবি মঙ্গলের যে অবস্থানের প্রেক্ষিতে কি হইতে পারে স্যার, এটা যদি একটা ব্যাখ্যা করেন তাহলে শিখতে পারবো। হ্যাঁ, দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক তো নিশ্চয়ই মাঙ্গলিক। তাহলে তৃতীয় এবং অষ্টমপতি মঙ্গল যেহেতু দ্বাদশে বসে আছে, তো বিশেষ করে তার ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, ভাই বোনের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, ভাই বোন কেউ অকালে মারা যেতে পারে, অকালে হারানো যেতে পারে। তারপরে অষ্টমে ভাই বোন দ্বারা তার ধন সম্পদ লুণ্ঠন হতে পারে, সবকিছু হারাতে হতে পারে। এমনকি দাম্পত্য জীবনে বিবাহে বাধা হতে পারে, বিবাহের পরেও কিন্তু অশান্তির কারণ হতে পারে। আপনার একটু ভাবতে লাগো না? আমি জানলা খুলে দিয়ে আসি, কারেন্ট নেই যেহেতু পারা যাচ্ছে না। তাছাড়া এখানে তৃতীয় এবং অষ্টমপতি মঙ্গল যদি কন্যা লগ্নের ক্ষেত্রে মারক লক্ষণাক্রান্ত হয় তাহলে মারক হবে। তো ইনি কি মারক লক্ষণাক্রান্ত হয়েছে? দেখুন তো। আর কন্যা লগ্নের ক্ষেত্রে স্যার রবিকে অশুভ বলা হয় না স্যার। হুম, আর বৃহস্পতি দৃষ্টি যে দশ স্যার, সেক্ষেত্রে তো মার্ক লক্ষ্য রাখতে বলা যায়। আর বৃহস্পতি মারকত্ব দোষ তার নেই, মারকত্ব দোষ কিন্তু সে পায়নি, মারক লক্ষণাক্রান্ত হয়নি। অর্থাৎ মঙ্গলের এখানে আমরা মঙ্গলকে যখন নাড়া দিতে যাব, তখন দ্বাদশে অবস্থিত মঙ্গল সে কিন্তু তৃতীয় এবং অষ্টম ভাবকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করবে। তার মাঙ্গলিক দোষের কুপ্রভাবটা আরো বেশি প্রতিফলিত হবে। যখন প্রতিফলিত হবে তখন তো তার জীবন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। যাবে না? যাবে স্যার। হ্যাঁ স্যার, কিন্তু স্যার প্রশ্নটা, পরমা মিস্ত্রি আজকের তারিখে যদি আসে প্রেডিকশন করাতে,
যদি রেজাল্টটা এমন হয় 1 মাস পরও কি রেজাল্টটা এমন হবে গোচর প্ল্যানেট অনুযায়ী? উনার ভাগ্য অনুযায়ী উনি যেদিনই আসবে ওই রকমই হবে। উনার ভাগ্যই উনাকে টেনে নিয়ে আসবে, ওটা ওই দিনই ওই রকমই হবে। এইবার কেন হবে আপনারা এবার এই অংশটা আমি মুছে ফেলবো, গোচর প্ল্যানেটটা শুধু থাকবে। এইবার হচ্ছে যে কিভাবে হয় দেখেন, 5টা সাল বলুন 5 জনে, 5টা সাল 5 জনে বলুন, যে কোনো 5টি সাল একটা একটা করে বলেন। বলেন। 1983, 1983 লিখলাম, 1991, 1991 লিখলাম, 1993, 1993 লিখলাম, 1961, 1961 লিখলাম, 61, আরেকটা বলেন। 1994 লেখেন। হ্যাঁ, 1994। 1994 লিখলাম। এবার 5টা মাস বলেন, বলেন। মার্চ মাস। মার্চ মাস লিখলাম, 3 মাস বলেন। আগস্ট, 8 মাস, সেপ্টেম্বর, সেপ্টেম্বর 9 মাস লিখলাম, আরেকটা আরো দুটো, ডিসেম্বর লেখেন স্যার। ডিসেম্বর লিখলাম। আমি একটা জানুয়ারি লিখে দিই, আপনারা সবাই বলছেন আমি একটা জানুয়ারি লিখে দিই। Recording in progress. এইবার এখানে 5টা তারিখ বলুন, যে কোনো 5টি তারিখ। 24। 4, প্রথম 24 লিখলাম, তারপর 4 বলেছেন, 22 লিখলাম, 22 লিখলাম, 22, হ্যাঁ লিখলাম, আরো দুটো বলুন, 11, 11 লিখলাম, 18 দেন স্যার। 18 লিখলাম। এইবার বলুন, আমরা এখান থেকে যে কোনো কুনাকুনির নিব, হয়তো এই প্রথম তারিখ নিব, তার সঙ্গে এই মাঝখানের মাস নিব, আর লাস্টের সাল নিব, অথবা যদি এভাবে বলেন তাহলে এভাবে নিব, যদি বলেন সোজা নিতে তাহলে সোজা নিব, আর তো কোনো ভাবে নেওয়ার সুযোগ নেই। এবার বলুন কোন ভাবে নেব, বলেন। কোনাকুনি নেন স্যার। স্যার 22 তারিখ, 22 সাল 1993 নেন স্যার। মাঝখানেরটা কোনাকুনি নেন স্যার, কোনাকুনি। হ্যাঁ স্যার। কোনাকুনির পক্ষে বেশি না মাঝখানের পক্ষে বেশি? কোনাকুনি কে কে আছে? কোনাকুনি নেন স্যার, হাত জাগান। কোনাকুনি স্যার। কোনাকুনি স্যার। কোনাকুনি বেশি হচ্ছে, তাহলে এবার বলুন আমি 24 নিব না 18 নিব, এই দুটোর একটা বলেন। স্যার 18 নেন, 18। 18 কয়জন আছেন? হাত জাগান। 18 কয়জন আছেন? 18 নেন স্যার। বলেন 18তে বেশি না 24-এ বেশি? হ্যাঁ, 18 নেন স্যার। নিলাম 18। তাহলে 18/9/1983 প্ল্যানেটটি বের করুন, এখনকার সময় দেন। 18/9/1983, 18/9/1983 লিখুন। 18/9/1983 এই প্ল্যানেটটি বের করুন। 9 9 18 19 9 9 9 10 1 8 1 9 9 3 12 3 9 3 12 12 3 9 3 12 সমান 3। দেখেন এই দিন কি বার তা আগে দেখেন, প্ল্যানেটটি বের করুন, বার দেখুন। স্যার লগ্ন তুলা, লগ্ন তুলা, লগ্নে শনি, তুলা লগ্ন, লগ্নে শনি। ও কালো কালি দিয়ে দেখি। 10, হ্যাঁ লগ্নে শনি। 18, হ্যাঁ বলেন এইবার। দ্বিতীয় কেতু এবং বৃহস্পতি অর্থাৎ বৃশ্চিকে, বৃশ্চিকে কেতু বৃহস্পতি, হ্যাঁ সমসপ্তমে অর্থাৎ বৃষে রাহু, বৃষে রাহু, মঙ্গল কর্কটে স্যার, কর্কটে মঙ্গল, সিংহতে স্যার সূর্য শুক্র, শুক্র এবং সূর্য স্যার, শুক্র রবি, হ্যাঁ হ্যাঁ স্যার, চন্দ্র এবং বুধ স্যার কন্যায়, চন্দ্র বুধ হচ্ছে কন্যায়। দেখেন এবার কি বার, আমি ওই দিন কি বার, ওই দিন স্যার কি বার? বৃহস্পতিবার, বৃহস্পতিবার। এইবার যোগ দেন 3 সমান 6। দেখুন নিউমারোলজি করুন এবং প্ল্যানেটটাই দেখুন।
যে আমাদের সেই লোক আসলে এরকম ভাগ্য বাঁধবে কিনা। এবার হচ্ছে আপনারা 5টি নাম আমি বলি, সেই 5টি নামের থেকে আপনারা একটি নাম সংগ্রহ করতে বলবেন, আপনারা না বলে আমি বলি। ধরেন আমার এই প্রশ্নোত্তর পর্বে যারা বিভিন্ন রকম লোকজনে প্রশ্ন করে, এই কাগজের ভিতর থেকে আমি 5টি নাম বলি, এর ভিতর থেকে কোনটা নিব, আপনাদের ভিতর থেকে আমরা নিলাম না। ধরেন প্রথমে বলি চিরঞ্জিত ঘোষ, আপনারা একটু লিখুন, তারপরে বলবেন কাকে নিব। চিরঞ্জিত ঘোষ লিখুন, তারপরে লিখি গৌতম, ও ইনি আবার ঘোষ, আচ্ছা গৌতম রয় লেখেন, টাইটেল পাল্টায় দেন, গৌতম রয়। এবার লিখুন শুভ বিশ্বাস, তারপর লিখুন ইমন সাহা, এইবার মৃত্যুঞ্জয় কর্মকার। 5 জন হয়ে গেল। এবার বলুন এর ভিতর থেকে কার নামটি নিব। এখনো কেউ সংখ্যা বের করে পারেননি, বলেন কার নামটি নিব। ইমন সাহা। ইমন সাহা সংখ্যা হয়ে গেল। বাহ, ইমন, IMON সাহা, নিলাম ইমন সাহা। এইবার ইমন সে কিন্তু এ দিয়েও লিখতে পারে, ও দিয়েও লিখতে পারে। সে বলবে আমি তো অবশ্যই এ দিয়ে লিখি, ইমন, এই AN। এইবার ইমনে হচ্ছে 5 আছে 9 10 আর 5 15 6, আর সাহা হচ্ছে 1 3 আর 1 4 5 আর 9 আর 1 10 হচ্ছে 1 সমান 7। আর যখন আমরা ইমন আসবো 5 4 9 9 7 16 16 আর 5 21 মানে 3, সাহা 1 সমান 4। এই পেলাম আমরা নাম। আমরা নামটাকেও কিন্তু ধরে আনিনি। ধরেন এখন যে আসছে, আমার এখানে গতকালকে প্রশ্নোত্তর পর্ব করেছি, 12টা শীট আছে, তার ভিতর থেকে একটি নিলাম। তো আমাদের দেখতে হবে যে সে জন্ম তারিখটি পেলাম কিন্তু 18ই সেপ্টেম্বর 1983। 18ই সেপ্টেম্বর 1983 ইনি হাত দেখাতে আসছে 27 তারিখে। আজকে 27শে আগস্ট 2021। দেখেন তো যে 18 তারিখটা কেন নিলেন আপনারা? ওই 27 তারিখ রয়েছে বিদায় 18 তারিখটি নিলেন। 27 তারিখ মানে 7 আর 2 9, মাসের 8 আর সালের 5, 8 5 13, 13 আর 10 23 22 মানে 4। আর আজকের বার শুক্র, যোগ শুক্র মানে 6 সমান 1। এইবার দেখেন আপনি 18 তারিখ প্রথম যে নিলেন, নেওয়ার জন্য 27 তারিখের সঙ্গে আজকের মিল আছে 9 সংখ্যার সঙ্গে। আপনারা আরো তো তারিখ লিখেছিলেন, 24 বললাম, কোনাকুনি 24 নেবেন নাকি, বা এই কোনাকুনি নেবেন কিনা, সুজা নেবেন কিনা। সুজার দিকে হাত বাড়ালেন মাত্র একজন, আর কেউ বাড়ালেন না। তো প্রথম সে তার ভাগ্য ধরা দেবে, কিন্তু 18 তারিখে সে তার জন্ম তারিখ, সে 27 তারিখে হাত দেখাতে আসছে বা 27 তারিখে ক্লাস হচ্ছে। এটা কিন্তু প্রথম ধরা খেলো যে মঙ্গলের সে জাতক হতে পারে। এইবার মঙ্গলের সঙ্গে তার মাস এবং সাল যোগ করলে হচ্ছে বৃহস্পতি। তো বৃহস্পতি এইবার গোচর প্ল্যানেটে কোথায় আছে? তার নাম সংখ্যার মধ্যে বৃহস্পতি আছে। ইমন, ইমন লেখে IMAN, কিন্তু লোকে বলবে ইমন। দেখুন তার নাম সংখ্যার মধ্যে কিন্তু বৃহস্পতি রয়েছে, যার জন্য তার সালে মাসে মিলে এবং জন্ম তারিখ সাল মাস মিলে 3 বৃহস্পতি হচ্ছে। হয়েছে তো? এইবার তার জন্ম বারটি বৃহস্পতি, সেই বৃহস্পতি বার মিলে হচ্ছে তার শুক্র। তো এইবার শুক্রটির পরে আমাদের গুরুত্ব দিতে হবে শুক্র বৃহস্পতি মঙ্গলের উপর। শুক্র বৃহস্পতি এবং মঙ্গল। তাছাড়া তার ইমন সাহা মিলে যে রাহু হচ্ছে, দেখুন আজকের জন্ম তারিখ সংখ্যা 9 8 5 মানে 27শে আগস্ট 2021 সমান রাহু 4। আর এদিকে ইমন সাহা পেলাম 4 রাহু। তো এইবার আমরা এই কয়টি সংখ্যাকে নিয়ে দেখি না। প্রথম হচ্ছে 9 তারিখে সে জন্মেছে, তার সালে মাসে মিলে পাচ্ছি 3 বৃহস্পতি। এইবার বার সহ পাচ্ছি শুক্র, তার নামের মধ্যে পাচ্ছি 4। আর আজকের জন্ম তারিখেও কিন্তু পাচ্ছি। এইটাকে আগে একটা কাতারে রাখতে হবে, এই এক কাতারে এই 4টি সংখ্যা আমাদের দেখতেই হবে। এইবার আজকের দিনে সে যখন ভাগ্য দেখাতে আসলো, সেই দিনে আছে তার 9 এবং 4 আর হচ্ছে 1।
এইবার এই দুটোর মধ্যে ব্যাখ্যা করুন তার চরিত্র বা তার অবস্থান, তার কি প্রতিকার দেবেন, কি দিলে সে উপকৃত হবে করুন। দেখেন দেখা যাচ্ছে ও পাশে, আমি এই পাশে আসি, এবার দেখা যায় তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার দেখুন ইমনের ভিতর 3 বিধায় আমি একটি 3ই নিয়েছি, আর একটি 3 কিন্তু নেইনি, এই জন্ম তারিখের 3। তো এখানে আরো একটি 3 কিন্তু আমাদের আসে। এই তো দেখুন এইবার আমাদের দেখতে হবে তুলা লগ্ন। তুলা লগ্নে শনি বসে আছে তুঙ্গস্থ হয়ে। শনির কোন সংখ্যা কি তার জন্ম তারিখের মধ্যে আমরা পেয়েছি? শনি তার চতুর্থ এবং পঞ্চম পতি। তুলা লগ্নের ক্ষেত্রে শনি কি? একাই রাজ্য, হ্যাঁ, একাই রাজ্য শনি। সে তুঙ্গস্থ হয়ে বসে আছে। শনি কি তার, হ্যাঁ, শনি যদি স্যার লগ্নে থাকে অথবা লগ্নের পঞ্চমে থাকে তাহলে স্যার রাজ্য। এখানে লগ্নে আছে স্যার তাহলে রাজ্য। তাহলে শনি তো অশুভ না তো? না, অশুভ না। অশুভ না, বা তার জন্ম তারিখের মধ্যেও কিন্তু শনি আমরা পাইনি। যদিও জন্ম তারিখকে তৈরি করেছে শনি আর রবি মিলে, তাহলে শনি আর রবি দুজন দাহ্য হয়ে দুজন জ্বলে পুড়ে আর একটা অগ্নিকারক গ্রহ মঙ্গলকে তৈরি করেছে না? করেছে। তো সে মঙ্গলটি এখানে কোথায় আছে দেখুন, যে জ্বলে পুড়ে যে সারখার হয়ে যে মঙ্গল আসছে, সেই মঙ্গলটা কিন্তু এখানে দেখুন নিঃস্বস্ত হয়ে আছে তুলা লগ্নের ক্ষেত্রে, যে ধনপতি এবং সপ্তম পতি। এইবার ভাবুন যে তুলা লগ্নের ক্ষেত্রে কে পাপ আর কে শুভ, কোন কোন গ্রহ শুভ আর কোন কোন গ্রহ অশুভ? তুলা লগ্নে গেছে মঙ্গল মারক গ্রহ স্যার। হ্যাঁ, মারক গ্রহ। সে তো নিঃস্বস্ত হয়ে আছে, তাহলে তার মারকত্ব দোষ কমেছে না? হ্যাঁ, কমেছে স্যার, নিজস্ব কমেছে, কিছুটা কমেছে। তাছাড়া সে তো 18 তারিখে জন্মেছে, 18 তারিখে সে জন্মেছে, সালে মাসে মিলে তার বৃহস্পতি হচ্ছে, তাহলে বৃহস্পতির প্রভাব এই মঙ্গলের মধ্যে রয়েছে না? এবং দৃষ্টিও আসছে, নবম দৃষ্টি। হ্যাঁ, প্ল্যানেটেও কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে সেই মঙ্গলের উপরে, তাহলে মঙ্গলের অশুভত্ব দোষ দূর হয়েছে না? এই 18 তারিখে যে জন্মগ্রহণ করেছে যে লোকটাই হাত দেখাতে আসলো আজকে 27 তারিখে, তার সে 18 তারিখের যে মঙ্গলটি অশুভ মঙ্গল, এই অশুভ মঙ্গলের অশুভত্ব দোষ সংখ্যা গুণে তার লোপ পেয়েছে কিনা, না বৃদ্ধি পেয়েছে? স্যার লোপ পেয়েছে। লোপ পেয়েছে না? হ্যাঁ। আচ্ছা, মাঝে একটি শুভ সংবাদ জানিয়ে নি, আমাদের এতদিন কৃষ্ণমূর্তি পদ্ধতির কোনো ক্লাস হয়নি। কৃষ্ণমূর্তি পদ্ধতির যে স্যার রাজীব বাসার, উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, কোভিডে আক্রান্ত ছিলেন, গ্রামের বাড়িতে থেকে ক্লাস নেওয়া সম্ভব হয়নি, উনি যোগদান করেছেন, তো উনি পরবর্তীতে এই ক্লাস নেবেন। রাজীব স্যার আপনি একটু অপেক্ষা করুন। তো দেখুন এইবার মঙ্গলের পরে এখানে বৃহস্পতি দেখেন কি অবস্থানে আছে। বৃহস্পতি ধনভাবে, সে তৃতীয় ষষ্ঠপতি, ধনভাবে বসে আছে তুঙ্গস্থ কেতুর সাথে যুক্ত হয়ে। তুলা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কি বলেন? অশুভ স্যার। অশুভ। তো অশুভ, সে তো অশুভ গ্রহের সাথেই যুক্ত হয়ে বসে আছে। রাহুর দৃষ্টি এবং কেতুর জ্যোতি কালসর্প দোষ নিয়ে জন্মেছে, সে তো অশুভ হয়েই বসে আছে। তো আগের প্ল্যানেটে যে আমরা বৃহস্পতির প্রতিকার দিতে বললাম, আগের যখন জন্ম তারিখটি তৈরি করলাম আমরা একটা কল্পিত তারিখ, সেখানে বৃহস্পতির প্রতিকারের কথা বলা হলো। তো এখানে গোচরেও কিন্তু বৃহস্পতি বক্রি আছে, বৃহস্পতির প্রতিকারের কথা বলা হয়েছে। তো এই জন্ম প্ল্যানেটে দেখুন তো বৃহস্পতির প্রতিকারের কথা বলা যায় কিনা, দেখেন তো, ভেবে দেখেন, ভাবেন যায় কিনা। দেখেন জন্ম তারিখে কিন্তু তার জন্ম তারিখ আর নাম মিলে দুটো বৃহস্পতি রয়েছে, মঙ্গলের সাথে যোগ করলে আবার সেই বৃহস্পতি হবে। তার ভিতর শুক্র আর রাহু। এইবার শুক্র আর রাহুর আমরা প্রতিকার দিব কি দিব না, কারণ রাহু অষ্টমে নিধন স্থানে তুঙ্গস্থ, তার প্রতিকার কি দেব? নিধন স্থানে যেহেতু তুঙ্গস্থ রাহু, এর প্রতিকার দেওয়া যাবে বলেন? তার তুঙ্গস্থ রাহুর প্রতিকার তার ক্ষমতা বেড়ে যাবে, তার কুক্ষমতা বেড়ে যাবে। বৃহস্পতি সব প্রতিকার করে না, কুক্ষমতা বেড়ে যাবে না? হ্যাঁ স্যার। তো যখন খারাপ ক্ষমতা তার বেড়ে যাবে, তখন তো সে সকল কিছুকে ধ্বংস করবে, আরো কালসর্প দোষে জন্মগ্রহণ করা জাতক বা জাতিকা। তাহলে এখানে কিন্তু আমরা রাহুর প্রতিকার দিতে পারছি না, পারছি, কিন্তু বৃহস্পতির প্রতিকার কিন্তু আমরা দিতে পারছি।
এবং গোচরেও কিন্তু বৃহস্পতির প্রতিকার দিতে পারতেছি। আবার জন্ম তারিখের মধ্যে সে যে সংখ্যা দিয়েছে তাতে বৃহস্পতির প্রতিকার দিতে পারছি। ইমন সাহা হচ্ছে তার লিখিত নাম, কিন্তু শব্দায়িত নাম হচ্ছে ইমন, সেখানে বৃহস্পতি পেলাম, বৃহস্পতির প্রতিকার দিতে পারছি। কিন্তু ইমন সাহা মিলে যে রাহু হচ্ছে 4, এখানে জন্ম তারিখের মধ্যে রাহু আমরা পাইনি। আর হচ্ছে আজকের যে দিনে সে ব্যক্তি ভাগ্য জানতে আসছে সেদিনে কিন্তু রাহু পেয়েছি। কিন্তু রাহুকে পেয়েও এই রাহুকে অ্যাভয়েড কেন করতে হবে? মঙ্গলের সঙ্গে রাহুর ঘোর শত্রুতা। রাহু মঙ্গল কখনোই শুভ ফলদাতা নয়, এক গৃহে অবস্থান করলে সেই গৃহকে ধ্বংস করে দেয়। তাছাড়া স্যার রাহু লগ্ন সাপেক্ষে হ্যাঁ স্যার লগ্ন সাপেক্ষে তুলা লগ্ন সাপেক্ষে তৃতীয় এবং ষষ্ঠপতি হচ্ছে বৃহস্পতি, শুক্র হচ্ছে লগ্ন এবং অষ্টপতি। তো সেক্ষেত্রে শুক্র রবিযুক্ত হয়ে রাহুর দশম দৃষ্টি প্রাপ্ত হয়ে আছে, সেক্ষেত্রে কি স্যার শুক্র প্রতিকার করা যায়? হ্যাঁ, শুক্রের প্রতিকারে আসবো। আমাদের ওখানে কিন্তু শুক্র সংখ্যা কি, শুক্রের সংখ্যা কিন্তু ডাইরেক্ট পাইছি, বার সংখ্যা দিয়ে শুক্রের সংখ্যা আমরা ডাইরেক্ট পাইছি না? জি স্যার। তো শুক্র আমাদের কিন্তু একাদশে বসে আছে রবি যুক্ত হয়ে, তুলা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি এবং অষ্টমপতি রাহুর একাদশে। দশম দৃষ্টি যুক্ত স্যার। হ্যাঁ, রাহুর স্যার শনির দশম দৃষ্টি স্যার। হ্যাঁ, শনির দশম দৃষ্টি। রাহুর দৃষ্টি কোথায়? সপ্তম, অষ্টম, নবম, কই? তাও বা কই? শনির দশম দৃষ্টি কিভাবে পড়ে শুক্রের উপর? শনির সপ্তম, একাদশ অষ্টম, দৃষ্টি। নবম, দশম দৃষ্টি তো মঙ্গলের উপর পড়েছে, মঙ্গলের উপর। শুক্রের উপর তো পড়েনি। শনির দৃষ্টি নেই স্যার। না না, না শুক্র স্যার, শুক্র মঙ্গলের রবির কথা উপরে বলছি তো না। শনির দৃষ্টি পড়েনি। না স্যার। তাহলে তো শুক্রকে আমরা এখানে নিব কি নিব না? আমাদের প্রশ্ন হচ্ছে যে শুক্রের কি এই জন্ম তারিখে প্রতিকার নেওয়ার প্রয়োজন আছে কিনা? কারণ জন্ম তারিখ, মাস, সাল, বার মিলে কিন্তু শুক্র একটি পেয়েছি আমরা, এবং আজকের বারটাও, আজকে যেদিন সে ভাগ্য জানতে আসছে এদিনও কিন্তু শুক্রবার। তো শুক্রটি কিন্তু একাদশে বসে আছে। তার রবি শুক্র দারিদ্র যোগ সৃষ্টি করে স্যার। তাহলে রবি শুক্র নাকি স্যার দারিদ্র যোগ সৃষ্টি করে। এখানে কি আমরা শুক্রের প্রতিকার নেব কি নেব না? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। স্যার নিতে হবে। স্যার, বৃহস্পতি শুক্র একসাথে প্রতিকার করা যেতেই পারে। যেতে পারে। হ্যাঁ স্যার। আচ্ছা, যদি বৃহস্পতি আর শুক্র একই সঙ্গে প্রতিকার করা যায়, তাহলে বৃহস্পতি আর শুক্রের একজন দেবগুরু আর একজন দৈত্যগুরু, গুরুচণ্ডাল। হ্যাঁ, তখন কিন্তু সেই প্রতিকার আর উপকার করবে না, তখন কিন্তু অপকারই করবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু শুক্র বারে সে ব্যক্তি হাত দেখাতে আসছে, আর তার জন্ম তারিখেও কিন্তু শুক্রের অবস্থান রয়েছে। শুক্র আবার লগ্ন এবং অষ্টমপতি হিসাবে অশুভ, সে একাদশে বসে থেকে রবিকে সঙ্গে নেওয়ার কারণে দারিদ্র যোগ তৈরি করেছে। কিন্তু শুক্রের অশুভত্ব আমাদের দূর করতেই হবে, না করে কোনো উপায় নেই। তো সেক্ষেত্রে কি করবেন? বৃহস্পতিকে বাদ দিয়ে শুক্রের প্রতিকারে যাবেন, নাকি বৃহস্পতির প্রতিকার দেবেন? শুধু শুক্রের প্রতিকার দেন। এক্ষেত্রে কিন্তু তা হবে না। বৃহস্পতি প্রতিকারের ক্ষেত্রে স্যার আমার একটা প্রশ্ন স্যার, বৃহস্পতি প্রতিকারের ক্ষেত্রে হ্যাঁ, বৃহস্পতি স্যার লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ, আবার সে হচ্ছে তৃতীয় পতি এবং ষষ্ঠপতি। হ্যাঁ, এটা আমি বুঝতেছি না স্যার, যদি একটু বুঝান স্যার প্রতিকারটা স্যার, আমি বুঝতেছি না। মানে সে লগ্ন এক্ষেত্রে সাপেক্ষে স্যার মানে পাপগ্রহ এবং তৃতীয় এবং ষষ্ঠপতি স্যার। তো এক্ষেত্রে বৃহস্পতি তুলা লগ্নের ক্ষেত্রে, যেহেতু তুলা লগ্নের ক্ষেত্রে আমরা দেখছি শুক্র অষ্টমপতি, সে একাদশে বসে আছে, আবার লগ্নপতি একাদশে বসে আছে। তো একাদশে যেহেতু আয়ভাবে শুক্র রবির সাথে যুক্ত করে সে দারিদ্র যোগ তৈরি করেছে, কিন্তু দারিদ্র যোগটাকে তো তার দূর করতে হবে। তার যদি অভাবী অনটন দূর না হয় তাহলে তো তার মানসিক শান্তি হবে না। অর্থই তো অনর্থের মূল তৈরি হবে। অর্থের অভাব যখন থাকবে তখন তো সে চুরি করবে, ডাকাতি করবে, বদমাইশি করবে, বা ধরুন অসৎ পথে উপার্জন করতে যাবে। তাকে আপনার ভালো করতে হবে না? করতে হবে নাকি? কিন্তু ভালো করতে গেলে দেখুন,
আপনার দুধ আর আনারস এক হয়ে যাচ্ছে, যে আপনি যখনই আনারস খাচ্ছেন আবার দুধ খাচ্ছেন, তো তখন বিষক্রিয়া হয়ে কিন্তু আপনাকে মরণের পথে নিয়ে যাচ্ছে। বৃহস্পতি দেবতাদের গুরু, তাকে আমরা ছাড়তে পারছি না, আর দৈত্য কুলগুরু শুক্রাচার্য, তাকেও যদি ওখানে শান্ত না করি, তাহলে কিন্তু আমাদের দারিদ্র দোষ থেকে মুক্তি পাচ্ছি না। ঠিক কিনা? তো এক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে প্রতিকার হবে, পোকরাজ দিতে হবে, অবশ্যই পোকরাজটি সাদা পোকরাজ দিতে হবে, যে শুক্র এবং বৃহস্পতির একসঙ্গে কাজ করবে। অথবা শুক্রের ডায়মন্ড দিতে গেলে ইয়েলো ডায়মন্ড দিতে হবে, যেটা শুক্র এবং বৃহস্পতিরও কাজ বৃহস্পতির করবে। একসঙ্গে কাজ করবে। এটিকে আলাদা প্রতিকার কখনোই দেওয়া যাবে না। যখন এখানে কয়েকটি নোট আপনারা রাখতে পারেন, যে সব সময় তো আর সব রত্নের সঙ্গে সাংঘর্ষিক রত্ন কি দেওয়া যাবে, যখন এই রকম জয়েন্ট গ্রহের সমস্যা হবে তখন আপনারা কি প্রতিকার দেবেন, এক্ষেত্রে কিন্তু একটি আপনাদের নোট, সাধারণ নোট রাখার দরকার। টপ আপনারা লিখে নিন, যে যখন দেখবেন যে রবি এবং মঙ্গল একসঙ্গে খারাপ হয়েছে, সেই সঙ্গে শনিও খারাপ হয়েছে, শনি রবি মঙ্গল তিনটি গ্রহ একসঙ্গে খারাপ, এক্ষেত্রে কি করবেন? শনি রবি মঙ্গল, টপ করে লেখেন শনি রবি মঙ্গল, এই তিনটি যদি একসঙ্গে খারাপ থাকে, তিনটিকেই আমাদের শান্ত করতে হবে বা ভালো করতে হবে। তখন আপনি শনির সঙ্গে ইন্দ্রনীলা দিতে পারছেন না, অথচ ইন্দ্রনীলার সঙ্গে কিন্তু রক্ত প্রবাল দিতে পারছেন। তো এক্ষেত্রে আপনারা রক্তমুখী নীলা, কিন্তু শনি রবি এবং মঙ্গল তিনটি গ্রহের একসঙ্গে কাজ করে, এক্ষেত্রে রক্তমুখী নীলা দিতে হবে। কখনো শনির আলাদা প্রতিকার, রবির আলাদা প্রতিকার, মঙ্গলের রক্ত প্রবাল একসঙ্গে দেওয়া যাবে না, আলাদা আলাদা ভাবে দেওয়া যাবে না, এটি রক্তমুখী নীলা দিতে হবে। এইবার আর এই হ্যাঁ স্যার, হ্যাঁ আর এই তিনটাই প্রশমন হবে? হ্যাঁ, একটা রত্নেই তিনটে গ্রহ প্রশমিত হবে। এইবার যদি কখনো আমরা পাই যে বৃহস্পতি আর শনি একসঙ্গে খারাপ আছে, এই দুর্মূল্যের বাজারে সবাই কি আর দুটি রত্ন কিনতে পারবে কিনা? যদিও বৃহস্পতি আর শনির দুটি প্রতিকারই একসঙ্গে কিন্তু দেওয়া যায়, যেমন ইন্দ্রনীলা আর পোকরাজ, দুটোই স্যাফায়ার গ্রুপের রত্ন, দুটোই একসঙ্গে দেওয়া যায়। তো দুটো কিনতে গেলে ইন্দ্রনীলারও যেমন দাম, পোকরাজেরও তেমন দাম, তো দুটো কেনার সামর্থ্য তার নেই। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে পীতম্বরী নীলা দিবেন, যেটা শনি, অর্ধেক শনি থাকবে, অর্ধেক বৃহস্পতি থাকবে, মানে অর্ধেক নীলা অর্ধেক পোকরাজ। মিউট করুন। আচ্ছা, ভিভো 2015 সাদা শার্ট পরা, আপনার পরিচয় পাইনি, আপনি কি নতুন যোগদান করেছেন? আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি স্যার। আমি গত শুক্রবার সকালে জয়েন দিলাম তো স্যার। হ্যাঁ, সকালে জয়েন দিলাম স্যার। বুঝতে পারিনি স্যার আমাদের সাথে ছিল উনি। কি নাম? গত শুক্রবারে নতুন জয়েন দিছে গত শুক্রবারে। ও আচ্ছা, কি নাম? নারায়ণ চন্দ্র দেবনাথ। ও আচ্ছা আচ্ছা, তা আপনি ওখানে নাম লেখেননি কেন? বুঝতে পারতেছেন আপনি নাকি কষ্ট হচ্ছে? না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো শনি আর রবি যখন একসঙ্গে দুটি গ্রহকে আমরা খারাপ পাবো, তখন কিন্তু আমরা পীতম্বরী নীলা দিব। স্যার, উনি স্যার বৃহস্পতি আরেকজন স্যার। আছে স্যার, হ্যাঁ, আরেকজন আছে দীপালি রানী বিশ্বাস, এটা তো চিনি না। না, উনি হচ্ছে ভট্টাচার্য বাবু। না, ভট্টাচার্য বাবু তো এটা ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, ব্যবহার করতে পারবেন না। ওনার দুটো মোবাইল, একটু আগেই উনি ওনার মোবাইলে ঢুকেছিলেন, ওনার একটা মোবাইলে যখন কাজ না করে তখন বৌদির মোবাইলটা ধার নেয়। না না, নারায়ণ বাবু ওনার নাম লিখবেন। উনি যেহেতু উনি নূতন, ওনারকে বলছি ভিভো 2015 জায়গায় নারায়ণ বাবুর নাম লিখবেন। আর ওই যে দীপালি রানী আমাদের রেজিস্টার্ড না থাকলে সিস্টেম থেকে আউট করে দেবে। ওনাকে সতর্ক করে দেন যাতে আগামীতে অন্যের কারো ধার করা মোবাইল দিয়ে উনি ক্লাস না করেন। আর বিশেষ করে অন্যের মোবাইল নেওয়া যাবে, কিন্তু বৌদির মোবাইল নেওয়া যাবে না। এখন ফেসবুক চালানো বন্ধ হয়ে যাবে না তাহলে? যে মোবাইলই হোক না কেন ওনার নাম ব্যবহার করতে হবে ওখানে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর আনমিউট করে সবাই ভিডিও অন করে শুনেন। ধন্যবাদ স্যার। তো এইবার দেখুন, বাচ্চাদের কথা হচ্ছে স্যার। হ্যাঁ, সাউন্ড পলিউশন হচ্ছে স্যার, যদি সবাই আমরা মিউট করে রাখি।
হ্যাঁ, সবাই মিউট করে রাখো। তো যখন বৃহস্পতি এবং শনির একসঙ্গে দুর্বলতা পাবো তখন আমরা পীতম্বরী নীলা দিব। এইবার আমরা রক্তমুখী নীলা কেন দিব এটা আমরা কিন্তু পেলাম। যখন আমরা পাবো যে রাহু আর শনি একসঙ্গে প্রবলেম আছে, এটা কিন্তু রাহু আর শনির আলাদা আলাদা প্রতিকার দেওয়া যাবে। নীলা এবং রাহুর গোমেদ এই দুটি রত্ন দেওয়া যাবে, কিন্তু রাহুর গোমেদের সঙ্গে যদি কখনো একই ব্যক্তি রাহু খারাপ থাকে, রবি খারাপ থাকে, তো কখনো রাহুর প্রতিকার আর রবির প্রতিকার একসঙ্গে দেওয়া যাবে না। সবাই মিউট করে একটু লিখে নিন, এ কিন্তু আর পরে আর এই ক্লাস হবে না কোনোদিন। রাহু আর রবি যদি কখনো একই সঙ্গে খারাপ থাকে তো কখনো রাহু আর রবির আলাদা প্রতিকার দেওয়া যাবে না, এটা তখনই কিন্তু সূর্য গ্রহণ হয়ে যাবে। তো এক্ষেত্রে যে কোনো একটিকে বেছে নিতে হবে। তো একটিকে বেছে নিয়েও কিন্তু হচ্ছে না, আমরা রাহুকে বেছে নিচ্ছি, রবি তো আর তাতে শান্ত হচ্ছে না, আবার রবিকে বেছে নিচ্ছি, রাহুও কিন্তু শান্ত হচ্ছে না। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে রাহুর গোমেদকে আমরা নিব রবির উপকার করার জন্য, বা রবিকে শান্ত করার জন্য, বা রবিকে শক্তিশালী করার জন্য। স্যাফায়ার গ্রুপের চুনি পাওয়া যায়, যেটাকে পিঙ্ক স্যাফায়ার বলে বা মেটাকাস্ট বলে, স্যাফায়ার গ্রুপের। এটার সঙ্গে সাংঘর্ষিক নেই, এ নামটি লিখে রাখুন। রাহুর গোমেদের সঙ্গে যদি কখনো রবিকে একই সঙ্গে ভালো করার প্রয়োজন পড়ে তখন কিন্তু আপনার চুনি রত্ন দেওয়া যাবে না, তখন ওই পিঙ্ক স্যাফায়ার দিতে হবে। এইবার ধরুন রাহুর সঙ্গে বুধ একই সঙ্গে কখনোই কিন্তু শুভ ফল দেয় না। তো এই রাহুর সঙ্গে বুধ যদি দুটি গ্রহ একসঙ্গে খারাপ হয়, এমনকি রাহু 4 আর বুধের 5, 5 আর 4 9, তো এই বুধের পান্না, রাহুর গোমেদ এই দুটি রত্ন একসঙ্গে দেওয়া যাবে না। ও তাহলে ঠিক চলে যাবো, দিয়ে বাসায় চলে যাবো, বাড়ি এসে পৌঁছে গেছে, তাহলে ওর এই জিবাইকে উঠতে বলবো, ডেভারেজ ক্লাব আসতে বলবো, শিখে যাবো। আচ্ছা শোনো, এইখানে কেটে দিয়ে আমি কি করবো? স্টপ করে দিলে যাবে তাহলে এই ঠিক আছে। হ্যাঁ, তাহলে নিয়ে বাসায় যাও। আচ্ছা আমি ফোন দিয়ে বলে দিই, দেখি ফোনটা দাও তো, আমাকে যেয়ে নিয়ে আসবো। একটু আগে ফোন দেবে না জানি, ওই মোবাইলে এই 1 মিনিট। হ্যাঁ ভাই, ওই সরস্বতী যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা তুমি একটু 10 মিনিট আগে ফোন দেবা না পৌঁছানোর? আচ্ছা ঠিক আছে, তাহলে সরজিৎ যাচ্ছে, ও যে নিয়ে আসতেছে। হ্যাঁ ওইখানেই 5 থেকে 7 মিনিট লাগবে। বাসায় আসুন, চলে আসা বা ওখানে অপেক্ষা করতে লাগে না, সেটা টাইম বুঝি ওইখান দিয়ে তো আমরা যাবো। তো যখন আমরা এই রাহুর সঙ্গে, হ্যাঁ থাকে একটা আমরা গেট মারা আছে, গেট তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি যাও। এইবার রাহুর সঙ্গে যখন বুধের অশুভত্ব পাওয়া যাবে তখন কিন্তু বুধেরও প্রতিকার রাহুর সঙ্গে দেওয়া যাবে না। চন্দ্রের অশুভ পাওয়া গেলেও কিন্তু চন্দ্রের মুক্তা দেওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে আমরা বুধের প্রতিকার আমরা কিভাবে করব? রাহুর সঙ্গে বুধ ও দুর্বল, তো সেক্ষেত্রে আমরা প্রতিকার করব কিভাবে? এটার কিন্তু একটা বিশেষ প্রশ্ন থেকে যাবে। তো এটার কোনো বিকল্প প্রতিকার কিন্তু নেই। বুধ চন্দ্রের প্রতিকার একসঙ্গে হবে না স্যার? না, হবে না, কিন্তু চন্দ্রের প্রতিকারের ব্যবস্থা আছে, কিন্তু বুধের প্রতিকারের কোনো ব্যবস্থা নেই। এটা কোনো ক্রমেই হবে না, এটা একেবারে লিখে রাখেন, এর কোনো বিকল্প ব্যবস্থা নেই। যে কোনো একটিকে বেছে নিতে হবে, এর বিকল্পটা হবে না। রাহু আর বুধের একসঙ্গে প্রতিকার হবেই না, এটার কোনো বিকল্প পদ্ধতি নেই। কিন্তু রাহুর সঙ্গে চন্দ্র, এর প্রতিকার কিন্তু আছে। চন্দ্রের প্রতিকার যদিও মুক্তা মুন স্টোন দেওয়া যাবে না, কিন্তু এক্ষেত্রে আমরা সাদা পোকরাজ দিতে পারি,
ওপাল দিতে পারি, সাদা ওপাল দিতে পারি, সেটা কিন্তু চন্দ্র শুক্রের একসঙ্গে কাজ করবে। অর্থাৎ আমরা সাদা পোকরাজ দিতে পারি অথবা ওপাল দিতে পারি। এমনকি সাদা ওপাল না দিয়ে শ্বেত প্রবালও দিতে পারি। শ্বেত প্রবাল দিলেও কিন্তু রাহুর সঙ্গে শুক্রের শত্রুতা নেই, বা ওপাল শুক্র এবং চন্দ্রের একসঙ্গে কাজ করবে, কিন্তু রাহুর সঙ্গে শত্রুতা নেই। সেহেতু আমরা কিন্তু ওপাল অথবা শ্বেত প্রবাল ব্যবহার করতে পারি। কিন্তু রক্ত প্রবালের সঙ্গে কিন্তু রাহুতে যাওয়া যাবে না, কোনো ক্রমেই গোমেদে যাওয়া যাবে না। এবার আসতে হবে রাহুর সঙ্গে কেতু, ক্যাটসাই, মানে গোমেদ আর ক্যাটসাই, দাড়িপাল্লার এপাশ আর ওপাশ, সবসময় আমি এই কথাটিই বলি। বা সাপের মস্তক আর লেজ, এইবার দুটোই সমান হারে ভার দিলেন, দুই পাশে যখন ভার দিবেন মাঝখানে মাস্তুল ভেঙে যাবে। লেখা আছে পাল্লায় যে উমাচরণ কর্মকার 2 কেজি। আপনি এবার রাহুর গোমেদ দিলেন এ পাশে 2 কেজি আর এ পাশে ক্যাটসাই দিলেন 2 কেজি, 4 কেজি দেওয়ার কারণে ওই মাপটা সঠিক দিল না, অথবা দাড়িপাল্লাটি ভেঙে পড়লো। তো এক্ষেত্রে কিন্তু জীবনকে বিপন্ন করবে, দুটির কখনো একসঙ্গে চলবে না, যে কোনো একটি দিতে হবে। কারণ রাহু হচ্ছে প্রকাশ্য শত্রুর মালিক, আর শরীরের বাম অঙ্গের মালিক, বাম অঙ্গকে দেখবে, বাম অঙ্গের অশুভত্ব দূর করবে। আর কেতু হচ্ছে ডান অঙ্গের অশুভত্ব দূর করবে আর গুপ্ত শত্রুকে দূর করবে। তো এইবার কেতু কিন্তু গুপ্ত আর রাহু হচ্ছে প্রকাশ্য। তো আপনার দুই পথের যে কোনো এক পথকে বেছে নিতে হবে। আপনি দুটি পথ একসঙ্গে বন্ধ করতে পারবেন না, নিঃশ্বাস বন্ধ হয়ে মরার মতো হবে। এ দুটিরও কিন্তু দুটি প্রতিকার, কাউকে কখনোই কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, কোনো ক্রমে নয়। হ্যাঁ বলেন। রক্ত প্রবাল আর গোমেদ একসঙ্গে ব্যবহার করা যাবে না, কোনো ক্রমেই যাবে না। যারা ব্যবহার করেছে আপনারা খুঁজে দেখবেন যে কেউ আজ পর্যন্ত ভালো হয়নি, তারা ধ্বংস হয়েছে ছাড়া উপকার কারো আজ পর্যন্ত হয়েছে আপনি বের করতে পারবেন না। আমি গত রাত্রে একজনের হাতে দেখলাম, একজন লিডার স্যার, হ্যাঁ রাজনৈতিক নেতা, তার হাতে দেখলাম রক্ত প্রবাল এবং গোমেদ, আর বাম হাতে দেখলাম একটা চুনি। আমি বললাম দাদা আপনার তো এই রক্ত প্রবাল আর গোমেদ একসঙ্গে ব্যবহার করা সঠিক হচ্ছে না। তা বললো যে এটা তো প্রেসক্রিপশন অনুযায়ী নিচ্ছি আমি, আমার তো একজন জ্যোতিষী আছে ইন্ডিয়ায় মলয় চক্রবর্তী, তার কাছ থেকে আমার প্রেসক্রিপশন অনুযায়ী নিয়ে, এখানে তো আমার কিছু করার নেই। বলে আপনি ভালোভাবে জেনে দেখেন এটা মানে সঠিক হচ্ছে। আচ্ছা, উনি কেমন আছে এবার আপনি ভেবে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে উনি কি অবস্থানে আছেন। বা আপনি একটু গবেষণা করুন যে উনি যতদিন ধরে পড়েছেন ততদিন ধরে কেমন আছেন, তাহলে বুঝতে পারবেন যে ওনার আসলে উন্নতি হয়েছে না অবনতি হয়েছে। তাহলে আমরা সঠিক না বেঠিক এটা কিন্তু বুঝে ফেলবো। এইবার আমাদের আর বাকি থাকতেছে কি? আর মনে হয় রত্নের ক্ষেত্রে বাকি নেই, আছে নাকি? বুধ কেতু যদি থাকে স্যার, এবং ওই শুক্র মঙ্গল যদি থাকে। হ্যাঁ, বুধ আর কেতু যদি একসঙ্গে অশুভ থাকে বা এক গৃহে অবস্থান করে, অরি গৃহে, শত্রু গৃহে, ধরুন ষষ্ঠ অষ্টম দ্বাদশে অবস্থান করছে বুধ আর কেতু, তো সেক্ষেত্রে আপনার হয়তো কেতু নিচস্থ, সেই সঙ্গে বুধ অশুভ হয়ে আছে, আর তার সঙ্গে তো রাহুর দৃষ্টিও পড়েছে। তাহলে এক্ষেত্রে রাহুকে ত্যাগ করে সবুজ রঙের ক্যাটসাই দিতে হবে, যেটা কেতু এবং বুধের একসঙ্গে কাজ করবে, দুজনের মিত্রতা তৈরি করবে। স্যাফায়ার গ্রুপের রত্ন আরেকটি নোট রাখবেন আপনারা, যে স্যাফায়ার গ্রুপের রত্ন যে রং থাকবে সেই রঙের উপর কাজ করবে। স্যার বৃহস্পতি এবং শনির যদি আপনার প্রতিকার হয় পীতম্বরী নীলা, সেক্ষেত্রে কি পীতম্বরী পোকরাজটাও এই সমন্বয়ে কাজ করবে কি? ওই পীতম্বরী পোকরাজ আর পীতম্বরী নীলা একই কথা, একই রত্ন, একই কথা। আচ্ছা, এইবার বৃহস্পতি, রবি আর মঙ্গল যদি একসঙ্গে খারাপ থাকে, বৃহস্পতির সঙ্গে কিন্তু রবির চুনি পরা যায়, পোকরাজের সঙ্গে চুনি পরা যায়, এমনকি বৃহস্পতির পোকরাজ চুনির সঙ্গে মঙ্গলও পরা যায়। এবার 3টি রত্ন পরার অ্যাবিলিটি নেই, সেক্ষেত্রে আমরা কি করব? যেমন দেখুন স্যার সেফায়ার গ্রুপের রত্ন যে রঙের হয় সেই গাছ কি বলেন স্যার? হ্যাঁ, ফায়ার ফোকাস তাহলে হ্যাঁ ফায়ার বলেন তো স্যার। হ্যাঁ ফায়ার ফোকাস রবি মঙ্গল এবং বৃহস্পতি একসঙ্গে কাজ করবে। যেমন আমরা কিন্তু জানি যে অ্যালোপ্যাথিকে ধরুন আপনার আমি গায়ে নামটা বুঝি নাই স্যার, রত্ন নামটা বুঝি। হ্যাঁ বলেন। রবি মঙ্গল বৃহস্পতি রত্ন নামটা বুঝি নাই স্যার।
রবি, মঙ্গল এবং বৃহস্পতি তিনটি গ্রহ যদি এক ওরই গৃহে থাকে বা কোনো জাতকের জন্ম তারিখে নিউমারোলজি সংখ্যায় তিনটি সংখ্যাই পাওয়া যায়, যে রবির তারিখে জন্মেছে মঙ্গলের মাসে, এমনকি সাল মাস বার মিলে বৃহস্পতি পাওয়া যাচ্ছে, তিনটি গ্রহই গোচরে অশুভ, এমনকি তিনটি গ্রহই জন্ম প্ল্যানেটে অশুভ, তো তিনটি রত্ন কেনার সামর্থ্য কারণেই, তো সেক্ষেত্রে ফায়ার পোকরাজ দেওয়া যায়, মানে আগুন কালার পোকরাজ বা অরেঞ্জ কালার পোকরাজ বা পিয়াজ কালার পোকরাজ, এটি তিনটি গ্রহকেই একসঙ্গে শান্ত করবে, এর সঙ্গে কোনো সাংঘর্ষিক কিছু নেই। এইবার আমাদের মনোভাব থাকতে হবে, যেহেতু আমরা প্রেডিক্টিভ নিউমারোলজিতে যাচ্ছি, আমাদের মনোভাব কি? আমাদের মনোভাব হচ্ছে মানুষের কল্যাণ করা, এটা কিন্তু মূল মনোভাব। যে ব্যক্তি আসবে সে কিন্তু ভাগ্যের একটা বিপর্যয়ে পড়ে তবেই না কিন্তু জ্যোতিষের শরণাপন্ন হয়েছে। এইবার জ্যোতিষের শরণাপন্ন হয়েছে, আমরা যদি চাই যে ঠিক আছে এই রুগীটাকে আরো রোগ বাড়ায় দাও, একবার বাড়াই একবার কমাই, এই করে করে সারা জীবন ধরে রাখি, এটা এক ধরনের মানসিকতা আছে। আর এক ধরনের মানসিকতা আছে যে এই রুগীকে আমি দ্রুত ভালো করে দিই, তাহলে তার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাইকে আমি পাবো। এই দুটোর মধ্যে লাভ কোনটা? সেই রুগীকে রোগে ভুগিয়ে, ধরুন যেমন এই আমাদের ভট্টাচার্য বাবু বললেন যে আমি এক ব্যক্তিকে দেখলাম যে সে রাহুল গোমেদ, রক্তপ্রবাল এবং পান্না বা রুগী একসঙ্গে পড়ে আছে, সে নেতা মানুষ এবং নেতা মানুষ কারো সাজেশনে পড়েছে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওনার কোনো ঊর্ধ্বগতি নেই, বরং অধঃপতন হয়েছে। তো যদি এটি হয়, তো আমাদের উদ্দেশ্য কি তাকে ভুগিয়ে ভুগিয়ে আরো পাথর বিক্রি করা, না তাকে সুস্থ করতে পারলে, দ্রুত ভালো করতে পারলে আমরা দ্রুত দেখা যাচ্ছে তার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন ছেলে মেয়ে তাদেরও কিন্তু পেতে পারি। তো জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে, উপার্জন বাড়ানোর ক্ষেত্রে ফুল ফ্যামিলি ধরার চিন্তা করা ভালো, নাকি একটি মাছ ধরে নিয়ে বা যাকে পেয়েছি তাকেই আজীবন চিকিৎসা করা ভালো? কোনটা ভালো বলেন? যখন আপনি মানুষ সৃষ্টির সেরা জীব, যখন এককে ধরে রাখার চেষ্টা করবেন, তার যখন দিন দিন অধঃপতনে যাবে, সে কিন্তু আর আপনার ধরা থাকবে না, সে কিন্তু তখন অন্য জায়গায় ধাবিত হবেই। কিন্তু আপনি যদি একক ব্যক্তিকে আমরা ধরে রাখবো এই কারণে, একক ব্যক্তিকে আমরা এই কারণে ধরে রাখবো যেন তার আত্মীয় স্বজন সবাইকে আমার কাছে পাঠাইছে। একেবারে একবারই তাকে আমি উপকার করতে পারবো, তখন সে তার সমস্ত আত্মীয় স্বজনকে আমার কাছে পাঠাবে। এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে তাকে সঠিক অ্যাস্ট্রোলজিও জানতে হবে এবং যে রেমেডি নেবে তার ভাগ্যেও থাকতে হবে। হ্যাঁ, দুটোর মিলন থাকতে হবে। ভাগ্যে তার আপনার কাছে আশা আছে, তাই কিন্তু সে আসছে আপনার সঙ্গে। তার হাত দিয়ে, মানে আপনার হাত দিয়ে যদি তার মুক্তি থাকে, তাহলে সে মুক্তি পাবে। এটা তো আমরা বিচার বিশ্লেষণ অবশ্যই করব। এক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে এমনও জায়গা আছে ভারতবর্ষে যেটি ব্যাংকের মতো কম করে 50টা কাউন্টার করা আছে, একটি ঘরের মধ্যে 50 জন জ্যোতিষ বসেন। ওই 50 জন জ্যোতিষের গেটে একজন বিশেষ অ্যাসিস্ট্যান্ট থাকেন। কোন ভাগ্যফল প্রত্যাশী যখন ভাগ্য জানতে আসেন এই জ্যোতিষ হাউসে, তখন ওই গেটে যে থাকবে উনি তার নাম ধাম সিরিয়াল লিখে তার হরোস্কোপ তৈরি করে দেখবেন যে কোন জ্যোতিষীর হাত দিয়ে ইনার মুক্তি হতে পারে বা উন্নতি হতে পারে, সেই কাউন্টারে পাঠাবে। এইবার ধরুন আমার মতো চালাক চতুর লোক যদি হয়, তাহলে কি করব? ওই যে লোকটা গেটে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট আছে, ওকে আমি বলবো তোকে আমি প্রতিদিন 1 লাখ টাকা দেবো, যত লোক আসবে আমার সাথে মেলে এইভাবে তুই আমার কাছে পাঠাই দিবি। হবে? তা কি হবে? 30 দিনে 30 লাখ টাকা পেয়ে সে দেবে না আমাকে? দেবে? এত টাকা তো সে বেতন পায় না, সে তো বেতন পায় 10,000 বা 20,000, দেবে না? কি আরে এত সময় লাগে কেন উত্তরে? এত টাকা পাইলে সে দেবে না? হ্যাঁ স্যার দেবে। দেবে তো? অবশ্যই স্যার। এইবার দেবে না, বরং আমার ওই জায়গা থেকে জ্যোতিষ বিচার করা থেকে আমাকে পেদাইয়ে বাইর করে দেবে। কারণ ওইখানে যে 50 জন জ্যোতিষ আছে, ওই 50 জনে যা জানে ওই তার থেকে বেশি জানে ওলা লোক হচ্ছে তাদের অ্যাসিস্ট্যান্ট। কারণ সেই বিচার করে বের করে যে কার মাধ্যমে এর মুক্তি হবে। অর্থাৎ জ্যোতিষের বাপ হচ্ছে ওই 50 জনের বাপ হচ্ছে ওই অ্যাসিস্ট্যান্ট, অথচ সে কিন্তু জ্যোতিষ করছে না, সে সামান্য বেতনভুক্ত কর্মচারী।
তার ক্ষমতা আছে কিন্তু এই জ্যোতিষকে আউট করার, কিন্তু জ্যোতিষের কিন্তু ওই কর্মচারীকে আউট করার ক্ষমতা নেই। অর্থাৎ বুঝতে হবে আগে যে আমার কাকে প্রভাব দিতে হবে, কোন গ্রহকে প্রভাব দিতে হবে বা শক্তিশালী করতে হবে, আর কোন গ্রহকে দুর্বল করতে হবে। একই রত্ন কখনো কখনো গ্রহকে শক্তিশালী করে, আবার কখনো কখনো কিন্তু গ্রহকে দুর্বল করে। তো এক্ষেত্রে আমাদের জানার মধ্যেও কিন্তু কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায়। তো আমরা যখন এর পরে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি পামিস্ট্রিতে যাব, যখন প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে যাব, আমাদের কেপি স্যার যখন কৃষ্ণমূর্তি পদ্ধতির মাধ্যমে প্রেডিক্টিভে যাবেন, যখন আমাদের প্রেসিডেন্ট স্যার লুসু গ্রিডের মাধ্যমে প্রেডিক্টিভে যাবেন, বা আমাদের প্রিন্সিপাল স্যার যখন প্রেডিক্টিভে যাবেন, সকল কিছুর মিলন কিন্তু ঘটাতে হবে। অর্থাৎ আজকের ক্লাসকে আপনাদের নোট করে রাখতে হবে যে এই প্রত্যেক স্যারের ক্লাস যখন প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি বা প্রেডিক্টিভ লুসু গ্রিড, প্রেডিক্টিভ কেপি, তারপরে প্রেডিক্টিভ সনাতন, এই সবগুলোকে কিন্তু আবার এক জায়গায় মিলিত করতে হবে, করে তারপরে কিন্তু আপনাদের এই বিচারগুলো করতে হবে। অর্থাৎ এখানে আমি ছোট্ট একটি গল্প না দিয়ে পারছি না। ছোট্ট একটি গল্প বলতে এমন যে আমরা প্রতিহিংসা বা আমরা একটু যখন কম বুঝি তখন কিন্তু পণ্ডিত বেশি হই। দেখবেন যে অনেক ডাক্তাররা মানে যারা সামান্য ওই ডাক্তারির নর্মাল পাস করা, যেগুলো ওই ওষুধের দোকান দিতে গেলে শুভম বিশ্বাস বলতে পারবে মনে হয়, ওটাকে কি বলে, ডিপ্লোমা কি পাস করে আসা যায় ওষুধের দোকান দেওয়ার জন্য? ফার্মেসি। ফার্মেসি, ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট না ফার্মেসি। 6 মাসের ফার্মাসিস্ট কোর্স আছে না, 6 মাস 1 বছরের ডিপ্লোমা কোর্স আছে না মেডিকেলের? পরীক্ষা দিতে হয়। হ্যাঁ, জি। এইরকম কোর্স করে যারা আসে, তারা ধরেন আপনার এখানে একটা টিউমার হয়েছে, একটা ফোড়া হয়েছে, আপনি তার কাছে যাবেন, যে গেলে অমনি দেখবেন যে ফুসায় কয়টি ওর ভিতরে মাল বের করে দেবে, আপনার ফোড়া সেরে গেছে, আর ওর ভিতরে অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ দিয়ে দিলে আপনার ফোড়া সেরে গেল। কিন্তু যখন একজন এমবিবিএস এফআরসিএস এইরকম উচ্চ পদস্থ ডাক্তারের কাছে যাবেন, তখন কিন্তু সে গেলে আগে ওইখানে টেস্ট করবে টিউমারটা কেন হয়েছে, এর ভিতরে কি আছে, এর ভিতর ক্যান্সারের জার্ম আছে কিনা, বা এটা কাটলে ইনফেকশন হবে কিনা, এটা ঘা সারবে কিনা, তার ডায়াবেটিস থাকলে এটা কাটা যাবে কিনা, এটি কিন্তু সে বুঝে শুনে তারপরে কাটবে। তো আমরা কি ওই হাতুড়ে ডাক্তারের মতো যাওয়া মাত্র রত্ন দিয়ে পোষ দেব, নাকি একটু কোনটা লাগবে ভেবে চিনতে দেব, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। এখানে একটু ছোট্ট গল্প না দিয়ে পারি না, কারণ হচ্ছে জ্যোতিষশাস্ত্র কিন্তু আমাদের একটু অতীতের দিকে যদি যাই, তাহলে এক শ্রেণীর লোকের মধ্যে কিন্তু করায়ত্ত ছিল, তাদের বাপদাদার সম্পত্তি বা এটা কিনা, এখানে কারো ভাগ বসানো যাবে না। এটা সম্ভবত বিশেষ করে আমাদের ইন্ডিয়া থেকে যারা যোগদান করেছেন, বা বিশেষ করে দক্ষিণ বাংলাদেশ থেকে যারা যোগদান করেছেন, তারা ভালো বুঝবেন যে দেখা যাচ্ছে ঠাকুরদা জ্যোতিষ ছিলেন, তানার ছেলে আমার কাকা জ্যাঠা এনরা সবাই জ্যোতিষ আছেন, এমনকি পিসিও জ্যোতিষ আছে, পিসমশাইও জ্যোতিষ আছে। এইবার তাদের ছেলে পেলে মানে নাতিও জ্যোতিষ আছেন, নাতি জামাইও জ্যোতিষ আছেন, নাতনিও জ্যোতিষ আছে। আমি বলবো এখানে যে জ্যোতিষশাস্ত্র পড়ে অর্জন করতে হবে, এটা জ্যোতিষশাস্ত্র এমন কোন শাস্ত্র নয় যে এটা বংশগত ভাবে মানে ঈশ্বর আপনার মাথার পরে ঢেলে দেবে আর আপনি দুধ দিয়ে ধোয়া হয়ে যাবে আর আপনি জ্যোতিষ হয়ে যাবেন, এটা হতে পারে না। পরম্পরা। ডাক্তারের ছেলে ডাক্তার হবে, উকিলের ছেলে উকিল হবে, পুলিশের ছেলে পুলিশ হবে, বা মুক্তারের ছেলে মুক্তার হবে, এমনটি কথা নয়। এটা যেহেতু সাবজেক্ট, এটা পড়ে করতে হবে। কখনো কেউ ভাববেন না যে অমুক মুসলিম মানুষ উনি জ্যোতিষ করছে, দূর উনি হয়তো ভালো করছে না, বা উনি খ্রিস্টান, ওনার ধর্মেই তো জ্যোতিষ করা হয়তো নিষেধ আছে, কিন্তু নিষেধ নেই। যীশু খ্রিস্টের ছবির পিছনেই কিন্তু প্রতীয়মান হয় যে তার ছবির পাশে যে কুমারী নারীরা আছে সেটা কৌমার্য এবং ঈশের ওই যে 7টা গ্রহের প্রতীক, এভাবে কিন্তু ধরা হয়। তো সকল ধর্মগ্রন্থ যখন আমরা জানবো, তো ওই 2 পাতা পড়ে অমনি হাফেজ হলে কিন্তু চলবে না। আমাদের এই প্রতিষ্ঠানে বিশেষ করে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির ব্যানারে যে 2 পাতার শিক্ষা নিয়ে অমনি আমরা পাণ্ডিত্য জাহির করব, এটা কিন্তু আমি কোনো ক্রমেই মেনে নিব না, যতদিন আমার হাতে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি থাকবে। আপনারা যদি কখনোই মনে করেন, যেমন এখানে একটি গল্প না দিলে নয়, আমি একটু 2 মিনিট সময় আপনাদের নষ্ট করছি, যদিও আমার খুব তাড়া রয়েছে, খুব সেখানে যেতে হবে। তো ধরুন 2 বন্ধু একসঙ্গে পড়াশোনা করতো স্কুল জীবনে একসঙ্গে পড়াশোনা করতে করতে এক বন্ধু একটু ধনী আর এক বন্ধু গরিব।
তা গরিব থাকলে এইবার এক বন্ধু চলে গেছে, ধনী বন্ধু চলে গেছে আমেরিকাতে। তো আমেরিকায় গেলে ডলারে ইনকাম আর বাংলাদেশে বসে টাকা ইনকাম, এ কখনো এক হবে? বা ইউরোপে গেলে ইউরোতে ইনকাম করবে আর বাংলাদেশে বসে বাংলা টাকা ইনকাম করবে, কখনো এক হবে নাকি? তাহলে তো আর মানুষ এই জীবন বাজি রেখে আফ্রিকা সাথে ডলফিনের পিঠে উঠে আমেরিকায় যাওয়ার স্বপ্ন দেখতো না, মাছের পিঠে উঠে আমেরিকায় যাওয়ার স্বপ্ন নিশ্চয়ই মানুষ দেখতো না যদি ভালো না হতো। তো সে আমেরিকায় যে প্রচুর উপার্জন করে বাড়িতে একটি মানে বৃহৎ বাড়ি করেছে, 4 তলা বাড়ি, কিন্তু 4 তলা মানে প্রত্যেক তলায় ডুপ্লেক্স, সমান 8 তলা একটি বাড়ি তৈরি করেছে। আর এই বন্ধুর সঙ্গে চিঠি লেখে সব সময়। এই বন্ধু হচ্ছে হতদরিদ্র গরিব, একসঙ্গে পড়াশোনা করত, গলায় গলায় বন্ধুত্ব ছিল, কিন্তু সেই বন্ধু হচ্ছে গরিব চাষা। সে লেখাপড়া শিখে পাশ করে কোনো চাকরি পায়নি, বেকারত্বের অভিশাপ নিয়ে এসে ওই জমি বর্গা নিয়ে, অপরের জমি বর্গা নিয়ে ধান চাষ করে, কিন্তু ধান মাজরা পোকায় খেয়ে ফেলে, ওষুধ কিনে ওষুধ দেওয়ার টাকা নেই, সার কিনে সার দেওয়ার টাকা নেই, প্রত্যেক বছর লস খেয়ে 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 না খেয়ে তার জীবন কাটে মানবেতর ভাবে। তো এই আমেরিকার বন্ধু কিন্তু চিঠি লেখে, আমি দেশে এসে তোকে এত ডলার দেবো, তাই নিয়ে তুই একটা ব্যবসা করবি, মানে তোকে ফুলেও ভেবে মানে অনেক ধনী বানায় দেবো। তা বেশ ভালো, সেই আশায় আশায় বসে রয়েছে। এবার বন্ধু দেশে আসছে, দেশে আসলে এয়ারপোর্টে রিসিভ করতে গেছে, রিসিভ করে নিয়ে আসছে, নিয়ে তার বাড়িতে গেছে। বাড়িতে যখন গেছে যে দেখে কি যে এখানে তো সর্বনাশ ঘটে গেছে। প্রথম ড্রয়িং রুমটা বই দিয়ে সাজানো, সেখানে এত দামি সোফা, তার উপরে বসতেই ওর লজ্জা লাগতেছে, ওরে বাপরে এখানে আমি বসবো, আমার প্যান্টের ধুলা যদি তার সোফায় লেগে যায়, ও যদি মাইন্ড করে, আন্টি যদি মাইন্ড করে, মানে তার মা যদি মাইন্ড করে, তো আমি কি করব? আমার তো তখন ফ্লোরে বসে পড়তে হবে, মানে এত পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকমকা, মানে মার্বেল বসানো বাড়ি। সেখানে যে দেখছে ড্রয়িং রুমে তাকের ঘরে সাজানো রয়েছে, নিচেরটা গীতা, তারপর একটা হচ্ছে আপনার কোরআন, বা তারপর একটা হচ্ছে আপনার ত্রিপিটক, উপরেরটা বাইবেল। তো ওই বন্ধু বলছে, তুই শালা আমেরিকায় যে তুই ইহুদি হয়ে গেছিস, তুই আমার গীতাকে নিচে রাখিছিস, অর্থাৎ হিন্দু এখন আর তুই নেই, তুই এখন ইহুদি হয়ে গেছিস, তোর বাড়ির জল পর্যন্ত স্পর্শ করা যাবে না। তোর টাকা যদি আমি নেই, তাহলে তোর টাকা নিয়ে আমি যদি ব্যবসা করি, মানে আমার ধানে যদি আমি কীটনাশক কিনে দেই বা সার কিনে দিই, তাহলে এটা হারাম টাকা হবে, এটা হালাল টাকা হবে না, আমার মাকে আমি এইসব জিনিস খাওয়াবো না। এমনকি আমি আমার জীবনে দেখেছি যে সুন্দরবনের পাশে যেহেতু আমার বাড়ি, সুন্দরবনে ব্যবসা প্রতিষ্ঠান, সুন্দরবনে ডাকাতি করতেন সেই মানে শক্তিশালী ডাকাত, প্রত্যেকদিন ডাকাতি করতেন সুন্দরবনে। সেই ডাকাত মানে একদিন মার জন্য গরুর মাংস কিনে নিয়ে গেছে। 1992-93 সালে ওইখানে জিয়া বাহিনী বা বিভিন্ন বাহিনী, নাম করা বাহিনী ছিল, সেই বাহিনী যখন অস্ত্র জমা দিয়ে গ্রেপ্তার হয়, অনেক এই এরা গ্রেপ্তার হয় আর কি, আমাদের এই যে রাজীব বাসার স্যারও বলতে পারবে, কিন্তু যে অনেক ডাকাত যখন গ্রেপ্তার হয় তখন এরা একটু দুর্বল হয়ে যায়, তখন গা ঢাকা দেওয়ার জন্য অনেকে অনেক রকম ব্যবসা করে, কেউ চানাচুর মুড়ির ব্যবসা, কেউ এসে কোনো একটা দোকানপাট দিয়ে নিয়ে বসে। তো এই দোকানপাট নিয়ে বসছে, আমাদের সঙ্গে একটু কম বেশি তাস খেলে দুপুর বেলায়। তা হঠাৎ একদিন সে তার মা বাবাকে কোনোদিন এক মুঠো ভাত খাওয়ার জন্য বা মায়ের হাতে 2টি টাকা কোনোদিন দেয়নি, বাবা অসুস্থতায় মারা গেছে, তার চিকিৎসার খরচ কোনোদিন দেয়নি, একটু ডাক্তার দেখায়নি, কিন্তু মার জন্য হঠাৎ একদিন গরুর মাংস কিনে নিয়ে গেছে, যে মা গরুর মাংস পছন্দ করে, তো আজকে একটু বাড়ি যাই। বাড়ি তো যাওয়ার কাজে নেই, ডাকাত তো মামলা, এবার গেলে যদি ধরায় দেয়, তো বাড়ি যাওয়ার কাজে নেই, রাতে অন্ধকারে বাড়ি গেছে, তো বাড়ি যাওয়ার সময় ওই গরুর মাংস কিনে নিয়ে গেছে। তা তার মা গেলে বলছে, তুই তো সুন্দরবনে ডাকাতি করা টাকার, তুই তো ডাকাত, তোর ওই আনা, তোর ওই উপার্জনের টাকার মাংস আমি খাবো না, ওটা হারাম মাংস। তো তখন ও বলতেছে, ওর নাম রফিক, সে রফিক বলতেছে যে আম্মা এটা হারাম টাকার ইয়ে নয়, মাংস নয়, এটা হালাল টাকার মাংস। তো হালাল আর হারাম তুই কি করে বুঝলি? তো হচ্ছে আম্মা, আমি ওই রাস্তায় যখন দোকানে যাচ্ছিলাম, তখন রাস্তার উপর দিয়ে একটা কাঁকড়া হেঁটে যাচ্ছিল, সেই কাঁকড়াটা ধরে নিয়ে বিক্রি করেছিলাম 400 টাকা, তাই দিয়ে এই গরুর মাংস কিনে নিয়ে আসছি। তো কাঁকড়া তো আমাদের সমাজে আরো অবৈধ, মানে আরো হারাম, কাঁকড়া তো মোটেই খাওয়া যাবে না, সেই কাঁকড়া বিক্রি করা টাকা দিয়ে তুই গরুর মাংস কিনে এনে আমাকে খাওয়াচ্ছিস, হারাম জাদা, বেরো তুই বাড়ির থেকে। তখন রফিক বলছে যে না মা, এই কাঁকড়াটা আমাদের হুজুর বলেছে যে কাঁকড়াটাকে পশন নদীতে 7 বার চুগনি দিবি, 7 বার ডুবাবি আর উঠাবি, 7 বার ডুবায় উঠায় তারপরে নিয়ে বিক্রি করবি।
তো আমি তাই বিক্রি করেছি, আর বিক্রি করে যে টাকা হবে সেইটাও প্রসন্ন দিতে 7 বার ওই টাকাটা চুপাতি বলেছে আর উঠাতি বলেছে। উঠায় সেই টাকা আমি হালাল করে সেই টাকা দিয়ে গরুর গোশত নিয়ে আসছি, মা তুমি খেতে পারো, বুঝলেন? তো আমরা এই রকমের হালাল যেন না করি। তো এই হালাল করতে গিয়ে ওই বন্ধু ধরেন এতে কি হালাল হলো আপনারা ভেবে দেখেন যে এতে কি হালাল হয়েছে? কাঁকড়া বিক্রি করা টাকা, না স্যার। কাঁকড়া প্রসন্ন দিতে চুগনি দিলে হালাল হয়ে যাবে, আবার টাকাটা হালাল হয়ে যাবে। এই ধরনের পাণ্ডিত্যপূর্ণ সাজেশন যেন আমরা কোনো ক্লায়েন্টকে আমরা না দিই আমাদের কাছে যারা আসবে। তো এই যে বন্ধু আমেরিকার থেকে আসছে, এই বন্ধু ওখানে ও বলতেছে যে এ কোনো ক্রমেই সহ্য করা যাবে না এই ব্যাপারটা, মানে ও তো ইহুদি হয়ে গেছে, ওর টাকা নেওয়া যাবে না, এটা হারাম টাকা। এতে ধানের ওষুধ দিলে আমার বা ধানের যদি আমি সার দেই তো এই ধান আমার মা বাবাকে খাওয়ালে এটা হারামের টাকা হবে, এটা সঠিক টাকা নয়। তা আমি এখানে থাকবো না, আমি এখনই বেরিয়ে যাব। যে ছেলে বন্ধুকে রিসিভ করার জন্য শুধু এয়ারপোর্টে গেছে, গরিব মানুষ, সেই ছেলে বন্ধুর একটু সহযোগিতা পাওয়ার জন্য এবার বন্ধুর বাড়িতে এসে দুমুঠো না খেয়ে অমনি বেরিয়ে যাবে, তার মা কখনো চায়? মা ধরে জড়িয়ে ধরেছে, বাবা কি হয়েছে, তুমি দুটো খেয়ে তারপরে যেয়ে নে, তুমি ওসব তোমরা তোমাদের গন্ডগোল পরে করো, আগে চলো দুটো খেয়ে নি, আমি ভাত গোছাইছি। বলছে যে আমার ছেলে আর ছেলের বন্ধু মানে তো ছেলেই, মা জড়িয়ে ধরে ডেকে নিয়ে যাচ্ছে, কিন্তু না কোনো ক্রমেই সে খাবে না, এত বড় গোয়ার হয়ে গেছে, সে ইহুদির খাবার খাওয়া যাবে না। তখন ওই বন্ধু বলছে তোর খেতে হবে না, তুই চল একটু আমরা ছাদের থেকে ঘুরে আসি। তো ডুপ্লেক্স বাড়ি আমি কিন্তু বলেছি, যখন 2 তালা পার হয়ে 3 তালায় উঠেছে তখন জানালাতে দেখা যাচ্ছে একটি ধান ক্ষেত, ধান খেতে দেখা যাচ্ছে ধান মাজরা পোকায় খেয়ে ফেলেছে এবং সে ধান সেখানে ফসল ভালো হচ্ছে না। তো না হলে ও বলতেছে যে দেখ বন্ধু আমার ক্ষেতের সমস্ত, ওই বন্ধুরই কিন্তু ধানের ক্ষেত, তো আমার ক্ষেতটা পুরা ইসে খেয়ে ফেলেছে, মাজরা পোকায় খেয়ে ফেলেছে, দেখ এইরকম অবস্থা হলে আমি কিভাবে বেঁচে থাকবো। ওর এখন আর ইহুদি টিহুদি চিন্তা কিন্তু নেই, এখন ওর ক্ষেতের চিন্তা। তো যখন বলছে আরে তুই ওগুলো থামতো, আমি তো তোকে বললাম যে তুই টাকা দেবো, তুই একটা ব্যবসা করিস, বলছে না তোর টাকা তো আমি নেবো না, তবু দেখালাম। তাই এইবার যখন তারপরের তলায় উঠেছে, তো ডুপ্লেক্স বাড়ি তখন কিন্তু 6 তলায় চলে গেছে, যেহেতু ডুপ্লেক্স আগেই বলে নিছি 6 তলায় উঠলে কিন্তু 6 তলার উপর থেকে যখন ধান ক্ষেত দেখবেন তখন আর মাজরা পোকায় খাওয়া দেখাবে না, মাঠের এপাশ থেকে ও পাশ কিন্তু বেশি সবুজ মনে হয়। তো তখন বলতেছে এই ধানগুলো বাতাসে দুলছে, বা এই ক্ষেতটা তো খুব ভালো, ধান তো যথেষ্ট হয়েছে, এইরকম হলে তো আর লস হতো না। তো হচ্ছে বেশ ভালো, বন্ধুটা হাসতেছে যে আমার বাড়ির সামনে হচ্ছে পাকা রাস্তা, 2 পাশে হচ্ছে 2টো বিল্ডিং, ও পাশে 10 তলা, এ পাশে 10 তলা, আমারটা 8 তলা। তা তুই কি করে ভাবলি যে এই জমিটা আবার আরেকজনের জমি, ভালো ধান হয়েছে? তুই তো বুকা শালা, আমি ইহুদি হয়েছি আর তুই লেখাপড়া শিখে কি হয়েছিস? তো এইবার ছাদের পরে যে উঠেছে সেই 8 তলায় উঠে গেছে, তখন তো পুরো ধান যেন বাতাসে দুলছে আর দুলছে, ফলন্ত শীষ যেন ভরা, যে বিঘায় যেন 40 মণ হবে। তো বলছে বন্ধু এইরকম ধান যদি আমার জমিতে হতো, তোরে এয়ারপোর্টে কে আনতে যেত, তোর ইহুদির বাড়ির এই ছাদে আমি পাও পর্যন্ত রাখতাম না। বুঝতে পেরেছেন? তো গরু কিন্তু দৌড়ে যায় যে মাঠের ওই পাশে ভালো ঘাস আছে, আমি দৌড়ে যাই, যে দেখে ওই পাশেও কিন্তু ওই সাদা সাদা কুচা কুচা দুই একটা ঘাস আছে। তো এই ধরনের প্রতিহিংসা বা ধরুন আমরা অল্প জেনে যেন কোনো ধর্মের নিন্দা, কোনো জাতিগত নিন্দা, কোনো ব্যক্তিগত নিন্দা এগুলো যেন না করি। আমরা জ্যোতিষ পরিবার, যে ধর্মেরই হই না কেন, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই হই না কেন, এটা সাবজেক্ট, অর্থাৎ এটা লেখাপড়া শিখে আমরা শিখতেছি, এখানে যেন কোনো জাতিগত অহংকার বা জাতিগত বিষয় না থাকে, এমন কোন ফতোয়া যেন আমরা না দেই যে কাঁকড়া সমুদ্রে 7 বার চুগনি দিলে সেই কাঁকড়া হালাল হয়ে যাবে, আবার কাঁকড়া বিক্রি করা টাকা 7 চুগনি দিলে হালাল হয়ে যাবে, এমন ফতোয়া যেন আমরা না দিই। আবার অনেক সময় দেখা যাচ্ছে রত্ন পাথর আমরা প্রেডিকশনের সময় ব্রাহ্মণ যারা আছেন, অনেক ব্রাহ্মণকে আমি কিন্তু দেখেছি যে যদি এখানে বলি ভিডিওটা তো রেকর্ড হবে, না বলে পারছি না, যা হবে হবে, আমারই হবে, তো আপনাদের হবে না, তো আপনারা এর উত্তর দিয়েন না, শুধু শুনে নিন, কেন আপনারা দোষী হবেন কেন আমার জন্য। তো অনেক জ্যোতিষকে দেখেছি, উচ্চবর্ণীয় জ্যোতিষ ব্রাহ্মণ জাতি, তারা জ্যোতিষ করছে, ক্লায়েন্ট তার পাথর শোধন করতে দিয়েছে, একটি পাথর কিনেছে 50,000 টাকা দিয়ে, তার কেনার জন্য
দুধের গাভী বিক্রি করেছে, বাড়ির একটি গাছ, সেই ফলন্ত গাছ হয়তো আম গাছ, সেটি বিক্রি করেছে, বিক্রি করে 50,000 টাকা দিয়ে একটি রত্ন কিনেছে। কেনার পরে সেই পণ্ডিত মশার কাছে গেছে আংটি তৈরি করার পরে, যে স্যার বা গুরুজি আমার এটা একটু শোধন করে দিন। উনি কি করেছে, ওই প্যাকেটটাকে মুড়িয়ে, মানে ওই রাত্রেবেলায় দেখা যাচ্ছে পকেটে করে নিয়ে যাব বাসায়, যদি বাসের থেকে ছিনতাই হয়ে যায় বা পকেট থেকে পড়ে যায়, তার থেকে কি করব, ওই সকালে যে ফুলের মালা দিছি ঠাকুরের ওখানে গলায়, ওই ফুলের মালার থেকে দুটো ফুল আর তুলসী ছিঁড়ে ওর ভিতর ঢুকাইছে, আর ওর ভিতর একটু হয়তো আপনার ওই ইসের স্প্রে করে দিয়েছে, গোলাপ জল একটু ছিটিয়ে দিয়ে প্যাকেটটাকে পাল্টায় আর প্যাকেটে ঢুকায় রেখে ওই চেম্বারের ড্রয়ারে রেখে গেছে। সকালবেলায় চেম্বারে আবার আসছে পরের দিন, উনি তো শোধন করে দিয়ে গেছে, শোধন দক্ষিণাও দিয়ে গেছে। উনি কি করলেন, সকালবেলায় এসে রত্নটাকে পকেটে ঢুকিয়ে রাখলেন ড্রয়ার থেকে বের করে। রাত্রেবেলায়ও আমি সঙ্গে গেছি তার, সকালবেলাও আমি তার সঙ্গে আসছি চেম্বারে, এসে দেখি ড্রয়ার থেকে রত্নটা নিয়ে বাম পকেটে ঢুকালো। বললো তোমার রত্নটা শোধন করতে 3 ঘন্টা সময় লাগেছে, তুমি দিছো মাত্র 450 টাকা, যদি আর 50 টাকা বেশি দিতে মায়ের পূজায় লাগায় দিতাম। তো এই ধরনের শোধন করে, এই ধরনের ফাঁকিবাজি করে আমরা যেন উপার্জন না করি। যে যেভাবে আছি, যে ধর্মের আছি, সেই ধর্মের নাম নিয়ে কিছু পারি না। আমরা মুসলিম যারা আছি, কোন শুভ কাজে বিসমিল্লাহ বলে কোন কাজ শুরু করতে পারি, মহান রাব্বুল আলামিনের নাম স্মরণ করে আমরা তাকে পরিয়ে দিতে পারি, যেহেতু আমি শোধন করতে পারছি না। তাছাড়া শোধন পদ্ধতিও আপনাদের শেখানো হবে, যে বিভিন্ন ধর্মের জাতক জাতিকাদের জন্য, যে বিভিন্ন ধর্মের জ্যোতিষদের জন্য, যারা ধর্মীয় ভাবে শোধন করতে পারবেন না, ভিন ধর্মীর লোক আপনাদের কাছে রত্ন নিতে আসছেন, রত্ন শোধন করতে আসছেন, এই সকল রত্ন কিভাবে শোধন করবেন। তার নামে তো পূজা হবে না, সংকল্প হবে না। ধরেন মোহাম্মদ জাকির হোসেন আমার কাছে, আর অনেক সময় বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর 2 মিনিট, আর 5 মিনিটে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। তো এমনটি যেন আমাদের না ঘটে। প্রয়োজনে তাকে আপনি সেই বুদ্ধি দিয়ে দিন, যে আপনি হয়তো ইয়ে পড়ে, বিশেষ করে আপনি ইসলাম ধর্মাবলম্বী, ঠিক আছে সূরা ফাতিহা পড়ুন, বা হয়তো দেখা যাচ্ছে যে কোনো একটি কোরআন শরীফের আয়াত পড়ুন, 5 বার পড়ে তারপরে পড়ুন, পরিধান করুন, বা আপনার ধর্মগ্রন্থের একটি অধ্যায় পাঠ করুন, করে তারপরে পড়ুন। এরকম ভাবে দিন, কিন্তু ফাঁকি দিয়েন না। ফাঁকি দিয়ে এইভাবে 2 টাকা উপার্জন করতে গিয়ে, হালাল করতে গিয়ে যেন আমরা নিজেরাই নিজের পায়ে কুড়াল না মারি, এদিকটাই কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল এই একাডেমি অফ অ্যাস্ট্রোলজি থেকে যারা বের হবে জ্যোতিষ হয়ে, এরা বিশ্বের বুকে এমন স্মৃতি দেখাতে হবে, যে স্মৃতির জন্য বিশ্ব অপেক্ষা করেছিল। ভগবান সৃষ্টিকর্তার বা মহান সৃষ্টিকর্তার অবশ্যই যদি আমাদের কর্ম ভালো থাকে, আমাদের উদ্দেশ্য যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আমাদের উপর কৃপা দৃষ্টি বর্ষণ করবে। তবেই না সেই ক্লায়েন্টের উপকার হবে। আপনি বিচারে একটু ভুল করে বসতেই পারেন, কোনো না কোনো ভাবে ভুল হয়ে যেতে পারে, ওই ফুড়া কাটতে গিয়ে, সেলাই করতে গিয়ে ভিতরে অস্ত্র থেকে যেতে পারে, কিন্তু সেটি যেন আবার স্মরণ করে দেয়, পুনঃ অপারেশন করে যেন সেটিকে সুস্থ করা যায়, এমন পর্যায়ে থাকতে যেন আমরা অ্যাকশনটা যাই, এটা যেন হয়, সেটা যেন আমরা সেই পরম পিতার কাছে প্রার্থনা যেন সবসময় করি, এটা যেন আমাদের ইচ্ছা থাকে। তবেই না কিন্তু আমরা জয়ী হব। তো সর্বশেষ আমি আমার ক্লাস শেষ করার আগে একটি কথাই বলতে চাই, আমি যেগুলো বলেছি যদি ভুল কিছু বলে থাকি, বা ত্রুটিযুক্ত কোনো কথা বলে থাকি, বা কাউকে ছোট বা হেয় করার জন্য কথা বলে থাকি, সেজন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এমনকি যে কথাটি বলেছি আমি সত্য, এমন প্রমাণ আমি অনেক দিতে পারি, যে রত্ন পকেটে ভরে নিয়ে হ্যাঁ শোধন হয়ে গেছে, এমন কথা এরকম প্রমাণ চাইলে আমি প্রচুর দিতে পারি, এর জন্য কিন্তু আমি ক্ষমা চাইনি। কিন্তু ধরুন এই যে কাকড়া চুগনি দেওয়ার কথা বলেছি, এও আমার বন্ধু লোক, একই সঙ্গে তাস খেলেছি, একই জায়গায় দোকান দিয়েছি, কিন্তু তার কথাগুলো শুনে অবাক হয়ে গেল। কোনোদিন সে কিন্তু তৎকালীন সময় পর্যন্ত একদিন মসজিদে যে নামাজ পড়েছেন কিনা সন্দেহ, কিন্তু সে একটা ফতোয়া তৈরি করেছেন যে আমি এটা নদীতে বলে এরকম হয়ে যায়, এমনকি তার গীতাটি নিচেই রেখেছে, তার জন্য এরকম হয়ে গেছে। আমার জীবনেও আমি এমন দেখেছি যে আমি পালের ছেলে, আমার কাজ হচ্ছে হাড়ি কড়াই তৈরি করা, আমি জ্যোতিষ হলাম কোথা থেকে, আমি রত্ন শোধন করি কিভাবে, আমি মহামায়া চণ্ডী
গ্রন্থ, এটা ছোঁয়ার অধিকার আমার নেই, আমি পাঠ করার অধিকার রাখি কিভাবে? এরকমও কিন্তু অনেক কথা আমাকে শুনতে হয়েছে জীবনে, আরো শুনতে হবে, যতদিন বেঁচে থাকবো শুনতে হবে। কিন্তু শুনি, আমরা প্রতিবাদ করার আমাদের প্রয়োজন নেই। যে যার মতো করে যাচ্ছে, কিন্তু আমরা যেন কোনো ত্রুটি বিচ্যুতি না করি। তো যাই হোক, আপনারা ভালো আপনি এই যে রাজীব স্যার জয়েন করছে, তাকে সবার সাথে পরিচয় করাই দেন, শুরু করেন। ওকে, থ্যাংক ইউ। আমিও কিন্তু এখানে স্যার একটা প্রশ্ন আছে স্যার। স্যার ওই যে শেফার গ্রুপের রত্ন যে রঙের হয় সেই এই প্রশ্নগুলো আপনারা একটু লিখে রাখুন। রাত্রে যেহেতু আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সন্ধ্যায় ক্লাসে, তো তার আগে আমরা 10 মিনিট সময় দিব এই প্রশ্নের জন্য। আমাদের আজকে যেহেতু কৃষ্ণ মূর্তি পদ্ধতি একটি বিশেষ ব্যাপার, আপনারা অনেকদিন শুধু শুনেই আসছেন, কিন্তু এই স্যারকে আমরা পাইনি। তো স্যারের অলরেডি কিন্তু 1 ঘন্টা আমরা, মানে 50 মিনিট কিন্তু আমরা নিয়ে নিয়েছি। তো যদিও নিয়ে নিয়েছি এবং উনি অধীর আগ্রহে বসে আছেন, এটাও একটা কষ্টকর ব্যাপার। তারপরে আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার আছেন, লুসুগিরিতে ক্লাস নেবেন। তো মানে বৃহৎ জিনিসকে ছোট করে বলতে গিয়ে যদিও কেউ মনে কষ্ট পেতে পারেন, তো আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই প্রত্যাশা নিয়ে সমাপ্ত করছি।